তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বস, জিকে এর জন্য আমি তো তোমাদের টেলিগ্রামে সমস্ত পিডিএফ দিয়ে দিয়েছি, কিন্তু সেই পিডিএফ গুলো তুলে তুমি পড়ে রিভিশন করে নাও। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু এবার কিন্তু বস দেখো, তুমি 6 থেকে 7টা কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন পাবে। ঠিক আছে, তুমি একটু মানে কি বলবো, তুমি এক্সাম দিলেই বুঝতে পারবে যে হ্যাঁ দাদা যে কথাটা বলেছিল সেটা সত্য, যে 6 থেকে 7টা মতো কারেন্ট অ্যাফেয়ার্স এসছে। ঠিক আছে, এবার কিন্তু টিসিএস কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে বেশি জোর দিচ্ছে। সেই জন্য আমি বললাম যে 6 থেকে 7টা মতো কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পাবে। এবার সেই জন্য দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি তোমাদের 200টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তুলে ধরেছি। দারুণ গুরুত্বপূর্ণ, বাংলা ভাষায় তুমি কোথাও পাবে না। ঠিক আছে, সেগুলো কিন্তু তুমি অবশ্যই পড়ে নিবা। তার পাশাপাশি কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক, যেমন হচ্ছে কেন্দ্রীয় বাজেট, তোমার হচ্ছে অলিম্পিক, প্যারা অলিম্পিক, এশিয়ান গেমস যেটা হলো, তারপরে তোমার ভারতরত্ন, এই কয়েকটা তোমার হচ্ছে টপিক রয়েছে গুরুত্বপূর্ণ। এইগুলো কিন্তু আমি ডিটেলসে তুলে ধরেছি, এগুলো কিন্তু তুমি পড়ে নিবা। ঠিক আছে, তাহলেই তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাবে। আর মনে হয় কয়েকটা পিডিএফ আছে, যেগুলো 25টা করে এমসিকিউ প্রশ্নের হচ্ছে কয়েকটা পিডিএফ আছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, সেগুলোই কিন্তু দেখে নিবা, ব্যাস। ঠিক আছে। আর জিকের জন্য দেখো, আর জিকের জন্য আমি তোমাকে বলেছিলাম যে মানে দিয়ে দিয়েছি টেলিগ্রামে 25টা। দেখো, 25টা গুরুত্বপূর্ণ টপিক, শাস্ত্রীয় নৃত্য, উৎসব, জনগণনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বিপ্লব, এরকম গুরুত্বপূর্ণ 25টা টপিক তুলে ধরেছি। সেইগুলো কিন্তু পড়ে তুমি অবশ্যই মুখস্থ করে নিবা। আর 50টা প্লাস মানে 50+ ক্যাপসুল আমার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি সেখানে 17টা ক্লাস দিয়েছি, ওর বাইরে আর কিছু পড়তে হবে না, ওখানেই সমাপ্ত। জিকের জন্য আর কোনো পিডিএফ তোমাদের যাবে না। দেখো তুমি তাহলে এবার এই 17টা দিয়েছি, আর বাকি কেন দিলাম না, কেননা আর বাকি যে টপিকগুলো আমি তুলতে চাইছিলাম, মানে আলাদা করে, সেগুলো আমি দেখছি, সেগুলো সবই তোমার এই পিভিআরসিএস এর প্রশ্নের মধ্যেই রয়ে গেছে। আর আমি তোমাদের বলেছিলাম যে দাদা, 2023-24-এর পিভিআরসিএস এর প্রশ্নপত্রগুলো আমি রিভিশনের মাধ্যমে একটু করিয়ে দেবো। এবার এর মধ্যে যখন রয়ে যাচ্ছে এক্সট্রা করে আর তোলার প্রয়োজন নেই, সেই জন্য আমি আর দিইনি। এগুলোই তুমি একটু ভালো করে মনোযোগ সহকারে পড়ে নাও। ঠিক আছে, আমি মার্ক করে দেবো। দেখো দেখো এই পিডিএফগুলো আমি হচ্ছে তোমাদের মার্ক করে দেবো। ঠিক আছে, এইভাবে কিন্তু মার্ক করে টেলিগ্রামে দেবো। তুমি এখানে ভালো করে পড়ে একটু শুনে নিলে দেখবা 50% পড়াটা তোমার এখানে মাথায় থেকে যাবে। বাকিটাই যে আমি মার্ক করে করে দেবো না, তাতে দেখবা তুমি আরেকবার করে যখন চোখ বোলাবা, দেখবা অটোমেটিক্যালি তোমার মাথায় থেকে যাবে। এবার অনেকে বলছো, দাদা আমি এত কিছু কি করে পড়বো? দেখো আমি একটা কথা বলি, আমি তোমাদের বলেছি যে 20টার মধ্যে 17 থেকে 18টা প্রশ্ন তুলে দেবো, তার জন্য কিন্তু বাস তোমাকে খাটতে হবে। ঠিক আছে, দেখো এগুলো কিন্তু পড়তে হবে, না পড়লে তুমি পাবে না পরীক্ষায়। প্রশ্ন কমন পাও না, কেন পাও না? তোমরা কি চাও যে দাদা আমাদের এমন কিছু 10,000 অথবা 5,000 এমন কিছু এমসিকিউ জিকে প্রশ্ন দিয়ে দাও, যেন সেগুলো আমরা পড়ে গেলেই পরেই যেন 20-র মধ্যে 17-18টা বেজে? সেটা সম্ভব নয়। এক একটা টপিক তুলে খুঁটে খুঁটে তোমাকে পড়তে হবে, তবেই কিন্তু এই স্কোরটা করা সম্ভব। হ্যাঁ, তার মধ্যে তোমরা যদি অনেকে মনে করো যে দাদা আমরা এতটা পড়তে পারবো না, মাথায় রাখতে পারবো না, তাহলে তোমরা কি করতে পারো দেখো, তাহলে আমি যে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক 25টার মধ্যে আমি আরও মানে কেটে ছেটে মোটামুটি 17টা কি 15টা টপিক বলে দিলাম। ওগুলো কিন্তু বেশি নয়, 2 থেকে 3 পেজ। তুমি চাইলেই না, তুমি চাইলেই পার ডে 7-8টা করে পিডিএফ পড়ে নিতে পারো, ক্যাপসুল ট্যাপসুল এগুলো সব মিলিয়ে 7টা বা 8টা পিডিএফ পড়ে নিতে পারো, পার ডে পড়ে নিতে পারো। হ্যাঁ সম্ভব এটা। ঠিক আছে, এটা সম্ভব, পড়ে অনেকেই পড়ে। ঠিক আছে, তুমি পড়ো না তাই কি? দেখো আমি দেখিয়ে দিয়েছিলাম যে 25টার মধ্যে 17, 18, 15, 16টা মতো গুরুত্বপূর্ণ ওই টপিকগুলো পড়বা। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 200টা, এইটা। আর হচ্ছে টপিকগুলো পড়বা কারেন্ট অ্যাফেয়ার্সের। আর তোমাদের বলেছিলাম যে আর এই পিভিআরসিআরসি 2023 আর 24-এর এই প্রশ্নগুলো দেখে যেও। যারা মনে করছো আমরা এত কিছু পড়তে পারবো না, তোমাদের জন্য বললাম, তাহলেই দেখবা 13-14টা মতো তুমি আরামসে তুলতে পারবা, মানে প্রশ্ন করতে পারবা। ঠিক আছে, 13-14টা সঠিক করতে পারবা। আমি শুধু এই 14 থেকে 18-ই আসা মানে বিশাল ব্যাপার। এই 18-ই আসতে গেলে কিন্তু তোমাকে বাকিগুলো সব পড়তে হবে। ঠিক আছে, চলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। বলছে দেখো, পিভি বালাকৃষ্ণন বলছে কোন নৃত্যের ক্ষেত্রে যুক্ত যিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? কথাকলি। কি বললাম? পিভি বালাকৃষ্ণন কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত। দাদা এই কথাকলি শাস্ত্রীয় নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সর্বপ্রথম পায় কুঞ্জু কুরুপ। তাহলে কথাকলির ক্ষেত্রে সর্বপ্রথম সঙ্গীত নাটক একাডেমি পায় কুঞ্জু কুরুপ। কত সালে? 1956 সালে। আর কে পায় কথাকলির জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার? দাদা গুরু গোপীনাথ, কুঞ্জন পানিক্কর, পাঁচু পিল্লাই, পদ্মনাভন নায়ার, পিভি বালাকৃষ্ণন, নন্দকুমার নায়ার, রামচন্দ্রন পিল্লাই 2021 সালে তিনি কিন্তু কথাকলির জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। এই সালটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই সালটা রামচন্দ্রন পিল্লাই 21-এরটা, কেমন মাথায় রাখবা। তার সাথে দেখে নাও, এই যে তোমার এই সঙ্গীত নাটক একাডেমি বর্তমানে 8টি ভারতীয় শাস্ত্রীয়
নৃত্যশৈলীতে প্রদান করা হয়, 8টি ক্ষেত্রে দেওয়া হয়। কয়টি ক্ষেত্রে? 8টি শাস্ত্রীয় নৃত্য ক্ষেত্রে কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়। যেগুলো কী কী একটু দেখে নাও। ভারতনাট্যম কোথাকার? দাদা তামিলনাড়ুর। কত্থক হচ্ছে উত্তর পূর্ব ও মধ্য ভারত, মানে ইউপি বলতে পারো, উত্তরপ্রদেশ, ঠিক আছে, অপশনে উত্তরপ্রদেশই থাকে। কথাকলি হচ্ছে কেরলের, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যি হচ্ছে উড়িষ্যা রাজ্যের, মণিপুরি মণিপুর, মোহিনী অট্টম কেরল রাজ্যের, আর সাত্রিয়া হচ্ছে আসাম রাজ্যের। ব্যাস এইগুলো একটু দেখে নিলে চলো। বলছে দেখো ব্যাডমিন্টনে প্রতি খেলায় কত পয়েন্ট নিয়ে গঠিত? দাদা 21 পয়েন্ট। ব্যাডমিন্টনে প্রতি খেলায় 21 পয়েন্ট নিয়ে গঠিত। ওই একজন অথবা দুজন করে খেলে। আর এই কোর্টের দৈর্ঘ্যটা 44 ফুট। একজন খেললে পরে, মানে দুজন যদি খেলে সেক্ষেত্রে প্রস্থ হয়ে যাবে 20 ফুট, একজন খেললে সেক্ষেত্রে প্রস্থটা কমে হয়ে যাবে 17 ফুট। তাহলে আমরা দেখলাম যে ব্যাডমিন্টন তোমার হচ্ছে 21 পয়েন্ট নিয়ে গঠিত, 44, 20, 17, 44, 20, 17, 44 আর 20 হচ্ছে তোমার দুজনায়, একজনায় 17। টেনিস ওই একজন বা দুজন করে খেলে। এখানে 78, 39, 27, 78, 39, 27, দুজনে 39, একজনে 27, দৈর্ঘ্য সেম থাকে। ক্রিকেটে দেখো পিচের 2টি উইকেটের মাঝের দৈর্ঘ্য হচ্ছে 66, প্রস্থ 10। তাহলে ক্রিকেটের ক্ষেত্রে 66, 10, 66, 10। দাবার বোর্ডের বর্গাকৃতি মোট 64টি ঘর রয়েছে, আর একজন করেই তো খেলে এক প্রতি দলে। আর গুটি থাকে এক একজনের 16টা করে, মোট কিন্তু 32টা গুটি। মোট বললে 32টা, একজনের থাকে 16টা করে। টেবিল টেনিস ক্ষেত্রে দেখো এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। টেবিল টেনিস খেলার যে বলটা উপযোগী বল, সেই বলের ওজনটা কিন্তু 2.7 গ্রাম। কত গ্রাম? 2.7 গ্রাম। আর ওই বলটার ব্যাসার্ধ হচ্ছে 40 মিলিমিটার। 40 মিলিমিটার টেবিল টেনিসের বলের ওজন 2.7 গ্রাম, ব্যাসার্ধ হচ্ছে 40 মিলিমিটার। ফুটবল খেলার ওই যে উচ্চতা, মানে তোমার কিসের উচ্চতা বলো তো? বার পোস্টের বা গোল পোস্টের উচ্চতা হচ্ছে 8 ফুট। আর এই দুটো গোল পোস্টের মধ্যেকার যে দূরত্ব সেটা হচ্ছে 24 ফুট, মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, ফিল্ড হকিতে সাইড লাইনের দৈর্ঘ্য, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। হকিতে সাইড লাইনের দৈর্ঘ্যটা হচ্ছে 91.4 মিটার, আর পোস্ত হচ্ছে 55, মানে 55 মিটার পোস্ত, ঠিক আছে। 91.4 মিটার, 55 মিটার। কোথায়? ফিল্ড লাইনের, মানে ফিল্ড হকিতে সাইড লাইনের দৈর্ঘ্য। আর মাথায় রাখবে হকি স্টিক, এটা হচ্ছে হর্নবিম গাছের কাঠ দিয়ে তৈরি, যে গাছের কাঠ হচ্ছে লোহার মতো শক্ত। চলে আসি। দেখো অলিম্পিকে ভারতের প্রথম পতাকাবাহী ছিলেন পূর্ণা ব্যানার্জি। দাদা পূর্ণা ব্যানার্জি একজন অ্যাথলেটিক্স, যিনি কলকাতার বাসিন্দা। আর এই বেলজিয়াম অলিম্পিকেই কিন্তু তিনি হচ্ছেন পতাকাবাহী ছিলেন, ভারতের হয়ে প্রথম পতাকাবাহী ছিলেন। তারপরে দেখো বার্লিন অলিম্পিকে ভারতের প্রথম পতাকাবাহী ছিল মেজর তোমার হচ্ছে ধ্যানচাঁদ, হকির সঙ্গে যুক্ত। তাহলে মেজর ধ্যানচাঁদ গুরুত্বপূর্ণ, মেজর ধ্যানচাঁদ যিনি বার্লিন অলিম্পিকে ভারতের প্রথম পতাকাবাহী ছিলেন। আমস্টারডাম অলিম্পিকে ভারতের প্রথম পতাকাবাহী ছিলেন লাল শাহ বোখারি, ঠিক আছে, হকির সঙ্গে যুক্ত। লাল শাহ বোখারি হকির সঙ্গে যুক্ত। কিসের সঙ্গে? লাল শাহ বোখারি হকির সঙ্গে যুক্ত, ঠিক আছে। মস্কোতে এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। বেজিং অলিম্পিকে ভারতের পতাকাবাহী বা বেজিং অলিম্পিকে ভারতের প্রথম পতাকাবাহী ছিলেন রাজ্যবর্ধন সিং রাঠোর। দেখে নাও, শুটিংয়ের সঙ্গে যুক্ত। তাহলে রাজ্যবর্ধন সিং কিসের সঙ্গে যুক্ত? শুটিং। কোন অলিম্পিকে ভারতের প্রথম পতাকাবাহী ছিলেন? বেজিং অলিম্পিকে ভারতের প্রথম পতাকাবাহী ছিলেন রাজ্যবর্ধন সিং রাঠোর। 22 শীতকালীন অলিম্পিকে ভারতের প্রথম 2022 সালে শীতকালীন অলিম্পিকে ভারতের প্রথম পতাকাবাহী ছিলেন আরিফ খান। 2020 সালে টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পতাকাবাহী ছিলেন মেরি কম এবং হরমনপ্রীত সিং, ঠিক আছে, মেরি কম এবং হরমনপ্রীত সিং। এটাও খুব গুরুত্বপূর্ণ। আমস্টারডামটা গুরুত্বপূর্ণ, আর প্রথমটা দেখবা, আর এদিকে বেজিংটা দেখে নিবা, ঠিক আছে। চলো দেখো হিন্দু দেবতা ভগবান শিবের সম্মানে বাংলার কোন মাসে মহাশিবরাত্রি পালিত হয়? ফাল্গুন মাসে মহাশিবরাত্রি। দেখো বৈশাখ মাসে কি হয়? অক্ষয় তৃতীয়া, বুদ্ধ পূর্ণিমা। বৈশাখে অক্ষয় তৃতীয়া, বুদ্ধ পূর্ণিমা। কার্তিকে দিওয়ালি, মানে দীপাবলি, ভাইফোঁটা, গোবর্ধন পূজা। কি বললাম? কার্তিক বুঝতেই পারছো, কার্তিকে হচ্ছে দীপাবলি, ভাইফোঁটা, গোবর্ধন পূজা হয়। ফাল্গুনে হয় হোলি, মহাশিবরাত্রি, রং পঞ্চমী, ঠিক আছে। চৈত্রটা গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু সবগুলোই কিন্তু দেখবা।
চৈত্র হচ্ছে রামনবমী হয়, মহাবীর জয়ন্তী, চড়ক, ছট পূজা। ছট পূজা কোথায়? চৈত্র মাসে। অনেকে বৈশাখ করে, বৈশাখ কিন্তু ভুল বস। ছট পূজা হবে চৈত্র মাসে, ঠিক আছে? দেখো তামিলনাড়ুর উপকূলে ড্যাশ এবং ড্যাশ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। অক্টোবর এবং নভেম্বর মাসে তামিলনাড়ুর উপকূলে অক্টোবর এবং নভেম্বর মাসে প্রচুর বৃষ্টিপাত হয়, যেটা শীতকালীন বৃষ্টিপাত বলে, ঠিক আছে? তাহলে তামিলনাড়ুর উপকূলে শীতকালীন বৃষ্টিপাত হয় কোন সময়? অক্টোবর ও নভেম্বর মাসে। উত্তর পূর্ব বাণিজ্যিক বায়ুর কারণে এই বৃষ্টিপাতটা হয়ে থাকে। তাহলে কিসের জন্য হয়? উত্তর পূর্ব বাণিজ্যিক বায়ুর কারণে। ভারতে দেখো বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো পাঞ্জাব, তামিলনাড়ুর করমণ্ডল উপকূল। তাহলে এই তামিলনাড়ুর করমণ্ডল উপকূল আর পাঞ্জাব হলো ভারতের 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ঠিক আছে? আচ্ছা, ভারতে দেখো গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টি দক্ষিণ ভারতে তোমার হচ্ছে আম্ল বৃষ্টি নামে পরিচিত। অক্টোবর এবং নভেম্বর মাসকে পশ্চাৎ স্মরণকারী বর্ষাকাল নামেও পরিচিত। মানে অক্টোবর এবং নভেম্বর মাসকে পশ্চাৎ স্মরণকারী বর্ষাকাল বলা হয়। কি বলা হয়? অক্টোবর নভেম্বর মাসকে পশ্চাৎ স্মরণকারী বর্ষাকাল বলা হয়, ঠিক আছে? যদি বলে দেয় তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে কোন সময়ে তোমার যে পশ্চাৎ স্মরণকারী বর্ষার প্রভাব দেখা যায়? অক্টোবর নভেম্বরে। মাথায় রাখবে, প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। দেখো বলছে মানুষের খাদ্য একটি অবিচ্ছিন্ন নালীর মধ্যে দিয়ে যায়, যা ড্যাশ থেকে শুরু হয়ে মলদ্বারে গিয়ে শেষ হয়। দেখো আমরা যখন খাদ্য কি মুখের মধ্যে পুরলাম, তারপরে সেটা গলবিলে গেল, গলবিল থেকে খাদ্যনালী থেকে, এটা ইম্পর্টেন্ট মাথায় রাখবে, ছন্দবদ্ধ সংকোচন পদ্ধতির মাধ্যমে। কি বললাম? খাদ্যনালী থেকে আমাদের খাদ্যটা ছন্দবদ্ধ সংকোচন পদ্ধতির মাধ্যমে, হ্যাঁ, পাকস্থলীতে চলে যায়। আর এই পাকস্থলীতে তোমার কি থাকে? অ্যাসিড আর উৎসেচক থাকে, সেখানে পরিপাক হয়। তারপরে সেই পরিপাক হওয়ার পরে সেই খাদ্যটা কাইম নাম নিয়ে চলে যায় ক্ষুদ্রান্তে পুষ্টির শোষণ ঘটে। মানে ক্ষুদ্রান্তে সব কিছু যা আছে, মানে তোমার হচ্ছে প্রোটিন বলো, ফ্যাট, চর্বি, যাই হোক না কেন, কার্বোহাইড্রেট, সমস্ত কিছুর কিন্তু এখানেই সব কিছুর ভাঙন ঘটে। তারপরে সেটা চলে যায় বৃহদান্ত, তারপরে মলদ্বার থেকে বেরিয়ে যায়, ঠিক আছে? চলো, এখানে গুরুত্বপূর্ণ কিন্তু তুমি এই বিষয়টা মাথায় রাখবে যে হচ্ছে পর্যায়ক্রম দিয়ে দিতে পারে। সর্বপ্রথম মুখগহ্বর পরে গলবিলের পরে খাদ্য নালী, তারপরে পাকস্থলী, তারপরে ক্ষুদ্রান্ত, তারপর বৃহদান্ত, তারপর মলদ্বার। এই পর্যায়ক্রমটা মাথায় রাখবা। আর একটা জিনিস মাথায় রাখবে যে খাদ্য নালী থেকে পাকস্থলীতে ছন্দবদ্ধ সংকোচন পদ্ধতির মাধ্যমে খাদ্য কিন্তু এগিয়ে চলে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। চলো, বলছি দেখো কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা নয়? ঠিক আছে, সেটা আমরা দেখে নেব। ফৌজদারি আইনের মামলা নয়, বিবাহ বিচ্ছেদের মামলা কোনো আর কি ফৌজদারি আইনের মামলা নয়। তাহলে ফৌজদারি মামলাটা কি? যেগুলো মানুষের সম্পত্তি, স্বাস্থ্য, নিরাপত্তা এবং কল্যাণকে ক্ষতি করে এমন অপরাধের বিরুদ্ধে মোকাবিলা করাটাই তোমার এই ফৌজদারি মামলা। যেমন ডাকাতি করলো, যৌন নিপীড়ন আর কি, সাইবার অপরাধ, তহবিল তছরূপ, হ্যাঁ, হত্যা করা, যৌতুক চাওয়া, চুরি করা, এগুলো সবই কিন্তু ফৌজদারি মামলা। কিন্তু ওই যে বিবাহ বিচ্ছেদের মামলা কিন্তু কোনো ফৌজদারি আইনের আওতায় পড়ে না। বিষয়টা বুঝতে পারলে? দেখো বিবাহ বিচ্ছেদের মামলা সাধারণত দেওয়ানি আইনের আওতায় পড়ে। কিসের আওতায় পড়ে? দেওয়ানি আইনের আওতায় পড়ে, মাথায় রাখবে। আচ্ছা, দেওয়ানি আইন কি? দেওয়ানি আইন হলো যা সমাজের পৃথক সদস্যদের অধিকার রক্ষা করে এবং তোমার হচ্ছে বিরোধের আইনি প্রতিকার প্রদান করে। যেমন হচ্ছে সম্পত্তি বিভাজন, সন্তানের হেফাজত করা, ভরণ পোষণ। তাহলে তুমি এখান থেকে কিন্তু ভালো দুটো পয়েন্ট জেনে গেলে যে ফৌজদারি মামলাটা কি, কোনগুলো? ডাকাতি, তারপরে হচ্ছে সাইবার অপরাধ, তাই না? এগুলো কিন্তু চুরি, হত্যা করা, এগুলো কিন্তু ফৌজদারি মামলার মধ্যে পড়ছে। আর এই দেওয়ানি মামলার মধ্যে পড়ছে বা দেওয়ানি আইনের মধ্যে পড়ছে তোমার কোনগুলো? যেটা হচ্ছে সম্পত্তি বিভাজন, সন্তানের হেফাজত, ভরণ পোষণ, তারপরে তোমার ওই যে বিবাহ বিচ্ছেদের মামলা। বিষয়টা বুঝতে পারলে? চলো, বলছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে সর্বাধিক মহিলা সাক্ষরতার হার রয়েছে কেরল রাজ্যে, 92.1%। পার্সেন্টেজগুলোও কিন্তু অবশ্যই পড়বে, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে। এবার সেই প্রশ্নটা কিভাবে দেবে সেটা তোমাকে পারতে হলে সমস্ত কিছু পড়তে হবে। আর আমি তো দিয়েই দিয়েছি অলরেডি পিডিএফ, তুমি অলরেডি পড়ে নিয়েছো। তাহলে এবার চটপট আরেকবার রিভিশন হয়ে যাচ্ছে তোমার। তাহলে সর্বাধিক মহিলা সাক্ষরতার হার হচ্ছে কেরল, 92.1%। ভারতের সর্বনিম্ন মহিলা সাক্ষরতার হার রয়েছে বিহারে, মানে 51.5%। 51.5%। সমগ্র ভারতে মহিলা সাক্ষরতার হার, মানে যদি বলে যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মহিলা সাক্ষরতার হার কত, ঠিক আছে?
তোমার হচ্ছে সর্বাধিক বললো, মানে বলিনি, শুধু বললো যে ভারতে মহিলা সাক্ষরতার হার কত, ঠিক আছে, বা সমগ্র ভারতে মহিলা সাক্ষরতার হার কত, সেক্ষেত্রে হবে 64.63%। কী বললাম? 64.63%। আর সমগ্র ভারতে পুরুষ সাক্ষরতার হার হচ্ছে 80.9%, 80.9%। এই যে 2011 সালের আদমশুমারি ভারতের 15তম জাতীয় আদমশুমারি, মাথায় রাখবে। এই আদমশুমারির স্লোগানটি ছিল আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ, আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ। বলছে যাযাবর পশুপালনে পশুপালনকারীরা তাদের পশুদের সাথে ড্যাশ এবং ড্যাশের জন্য নির্ধারিত পথ ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। তুমি তো বুঝতেই পারছো, 4টে অপশান দেখলে আরও সহজে অ্যান্সার করতে পারতে। যে যাযাবর কাদের বলা হয়? যারা এক জায়গায় স্থির থাকে না, এই জায়গায় আজকে থাকলো, ঘরমর বাঁধলো, তাঁবু ঠাবু খাটিয়ে পশু-মশু চড়িয়ে আবার ২-৪ দিন থেকে চলে গেল আর একটা স্থানে চলে গিয়ে সেখানে কিছুদিন থাকলো, পশুপালন করলো, আবার একটা স্থানে চলে, তাই না? যাযাবর বোঝায়, তাই না? এবার সে তাদের কিসের প্রয়োজন? জল তো রাখতেই হবে কাছে, খাদ্য, পশু খাদ্য এগুলো রাখতে হবে, তাই না? বাস অপশন দেখলে তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে। দেখো একটু দেখে নাও যে যাযাবর পশুপালন মূলত সাহারা, মধ্য এশিয়া এবং ভারতের কিছু অংশ যেমন রাজস্থান, ভারতের রাজস্থান, জম্মু কাশ্মীরে কিন্তু এই ধরনের পশুপালন দেখা যায়। আর এখানে যে পশুগুলো আর কি পালন করা হয় সেই পশুগুলো হচ্ছে তোমার ভেড়া, উট, ইয়াক, ছাগল, এইগুলো, ঠিক আছে? মাথায় রাখবা। দেখো পরের প্রশ্নটা বলছে যে হুম জুয়ানজাং, দেখো জুয়ানজাং এর মতে নালন্দা বৌদ্ধবিহারের ড্যাশ নতুন মানে প্রবেশকারীদের কঠিন প্রশ্ন করত, যা উত্তর দেওয়া খুবই কঠিন ছিল। এই হচ্ছে তোমার, এটা মনে হয় 2023-এর প্রশ্ন। দেখো প্রশ্নের লেভেল দেখেছো, অনেকে কিন্তু এই প্রশ্ন পারবে না, ঠিক আছে? প্রায় 80% স্টুডেন্ট কিন্তু এই প্রশ্ন সঠিক উত্তর করতে পারবে না। কিন্তু তুমি দেখো এই যে প্রশ্নটা প্রিভিয়াসের প্রশ্ন, তার সাথে এই এক্সট্রাগুলো কিন্তু তোমাকে পড়ে যেতে হবে। বিষয়টা বুঝতে পারছো? আমি একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা প্রশ্নের সাথে একটু শুনে নাও। তা এই জুয়ানজাং, দেখো জুয়ানজাং একজন চীনা বৌদ্ধ, দেখো এই তো জুয়ানজাং একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী ও ভ্রমণকারী, ঠিক আছে? তা জুয়ানজাং কি করেছিল? আমাদের ভারতে এসে বিভিন্ন জায়গা যেখানে বৌদ্ধ ধর্ম, মানে বৌদ্ধর আর কি, যেখানে তোমার হচ্ছে বৌদ্ধ সম্পর্কিত মন্দির মানে স্থাপত্যগুলো রয়েছে, সেখানে তিনি আর কি ভ্রমণ করতো, যেখানেই বৌদ্ধর কিছু থাকতো সেখানেই ভ্রমণ করতো। তা করতে করতে তিনি নালন্দা বৌদ্ধবিহারে গিয়েছিলেন, যেটা নালন্দা বৌদ্ধবিহার কোথায়? বিহারে। সেইখানে গিয়ে দেখে যে দারোয়ান কি করতো, যেই নতুন কেউ আসতো তাকেই কঠিন প্রশ্ন করতো, এমন কঠিন প্রশ্ন করতো যার উত্তর দেওয়া খুবই কঠিন ছিল। তাই তিনি তার গ্রন্থে লিখেছেন, এই জুয়ানজাং তিনি তার গ্রন্থে লিখেছেন যে নালন্দা বৌদ্ধবিহারের ওই দারোয়ান কি করতো, নতুন প্রবেশকারী কেউ গেলে পরে তাকে কঠিন প্রশ্ন করতো যার উত্তর দেওয়া খুবই কঠিন ছিল। বিষয়টা বোঝা গেল? এবার দেখো তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থের, এই যে জুয়ানজাং বৌদ্ধ ধর্মগ্রন্থের সন্ধানে ভারতে ভ্রমণের জন্য বিখ্যাত, ঠিক আছে? তিনি প্রায় 17 বছর ধরে, কত বছর ধরে? জুয়ানজাং চীনা বৌদ্ধ সন্ন্যাসী ও ভ্রমণকারী। জুয়ানজাং হচ্ছে চীনা বৌদ্ধ সন্ন্যাসী ও ভ্রমণকারী, যিনি 17 বছর ভ্রমণ করেছেন, ঠিক আছে? আচ্ছা, নালন্দা বৌদ্ধ বিহার নির্মাণ করেছিল কে? কুমারগুপ্ত, মাথায় রাখবে। নালন্দা বৌদ্ধ বিহার নির্মাণ করেছিল কুমারগুপ্ত। আর এটা ধ্বংস করা হয়েছিল কার দ্বারা? এটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজির দ্বারা এটা ধ্বংস করা হয়েছিল। মানে এই ব্যক্তি আর কি ধ্বংস করেছিলেন, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। বলছে দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বলো, তুমি তো পড়েই নিয়েছো পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে বলছে। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও ষষ্ঠম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যবর্তী সময়কালটা কি? সেটা হচ্ছে রোলিং প্ল্যান্ট চলেছিল, তাই না বাস? আর তুমি তো জানোই এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 74 থেকে 1974 থেকে 78। দেখো বস, আমরা কি জানি যে দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে 5 বছর পর পর হবে একটা পরিকল্পনা, তাই না বস? 5 বছর পর পর একটা পরিকল্পনা করা হবে, সেইটাই হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কেবল 4 বছর চলেছিল, আর বাকি সবগুলোই কিন্তু 5 বছর করে চলেছিল, ঠিক আছে? ষষ্ঠটা দেখো 80 থেকে 85, আর এই দেখো 78-এর পরে 80-তে শুরু হয়েছে ষষ্ঠটা। তার মানে মাঝের এই যে বছরগুলো, এই যে 78 থেকে 80, 78 থেকে 80 এই সময়কালে কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেনি, তার বদলে চলেছিল রোলিং প্ল্যান্ট। কি চলেছিল? রোলিং প্ল্যান চলেছিল, ঠিক আছে? মাথায় রাখবে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী চরণ সিং। কার দ্বারা চলেছিল এটাই রোলিং প্ল্যান? কার দ্বারা চলেছিল? চৌধুরী চরণ সিংয়ের দ্বারা। আচ্ছা, এই রোলিং প্ল্যানের ধারণাটা তৈরি করেছিল কে? গুনার মার্ডাল। কি বললাম? রোলিং প্ল্যান্টের ধারণাটা তৈরি করেছিল গুনার মার্ডাল, মাথায় রাখবে। এটা হয়তো এই পয়েন্টটা হয়তো তোমাদের ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তোলা হয়নি, এটা তুমি এখান থেকে জেনে নিলে। চলো
বলছি দেখো নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য বলো? তুমি তো বুঝতেই পারছো অন্ধ্রপ্রদেশের কথা বলছে, কুচিপুড়ি দাদা। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। তা হচ্ছে হিন্দু দেবতা কৃষ্ণের পূজা করার উপায় হিসাবে তৈরি করা। কুচি কৃষ্ণ, কুচি কুচিপুড়ি কৃষ্ণ নামের সঙ্গেই মিল আছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এইটা, যে এই কুচিপুড়ির ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রগুলো কী কী? মৃদঙ্গম, করতাল, বীণা, আর তোমার হচ্ছে বাঁশি ও হচ্ছে তম্বুরা, ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এই রিলেটেড প্রশ্ন দেয়, দিয়ে দেবে যে হচ্ছে কুচিপুড়ি, দিয়ে দিল হচ্ছে যে বললো যে অন্ধ্রপ্রদেশের হচ্ছে মানে কি বলবো, প্রশ্নটা এইভাবে দিতে পারে যে নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত নয়, এরকম টাইপের। বুঝতেই পারছো যে কেমন প্রশ্ন আসতে পারে। তুমি পড়ে নিলে যে মৃদঙ্গম, করতাল, বীণা, বাঁশি, তম্বুরা এগুলো সবই হচ্ছে কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। আচ্ছা দেখো, বলছে কুচিপুড়ি নৃত্যশিল্পীদের মধ্যে পদ্মজা রেড্ডি, মাথায় রাখবে পদ্মজা রেড্ডি 2022 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করো, যে কি জানলে তুমি কি পড়লে? পদ্মজা রেড্ডি 2022 সালে, কে? পদ্মজা রেড্ডি 2022 সালে পদ্মশ্রী পুরস্কার পান। কিসের জন্য? কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের জন্য, ঠিক আছে? আর এই পদ্মজা রেড্ডি কোন রাজ্যের বাসিন্দা? হায়দ্রাবাদ রাজ্যের বাসিন্দা। দেখো, কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত আরও যে সকল ব্যক্তিরা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, এই নামগুলো কিন্তু মাথায় রেখে দেখো, এগুলো কিন্তু সব আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তাই না বস? একটু সেখান থেকে তুমি পড়ে নিলে পরে তোমার রিভিশন হয়ে যাচ্ছে। মাথায় রাখবা শোভা নাইডু, সত্য নারায়ণ শর্মা, যিনি প্রথম ব্যক্তি এই তোমার কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। কে? সত্য নারায়ণ শর্মা। নটরাজ রামকৃষ্ণ, ভেনুগোপাল কৃষ্ণ শর্মা, রাধা রেড্ডি, দীপিকা রেড্ডি, উমা রামা রাও, তারপরে নরসিমহা রাও, বৈজয়ন্তী কাশী, ঠিক আছে? আর দুটো নাম আছে দেখে নাও, রামালিঙ্গ শাস্ত্রী আর হচ্ছে মঞ্জু বার্গবি, ঠিক আছে? এই নামগুলো অবশ্যই মাথায় রাখবে। বলছে দেখো, ব্রিটিশ ভারতে ভারতীয় সিভিল সার্ভিসের নিয়োগপ্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিলেন? তাই না? তুমি বুঝতে পারছো যে ভারতীয় সিভিল সার্ভিসের প্রথম ভারতীয় হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1863-তে। সালটা গুরুত্বপূর্ণ, 1863 কিন্তু দেখে নাও, 63। 1863-তে তিনি আর কি ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিস হিসেবে নিযুক্ত হন। আচ্ছা দেখো, ভারতীয় সিভিল সার্ভিস আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এটা প্রতিষ্ঠিত হয় 1861-তে, ঠিক আছে? ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার যোগ্যতা অর্জনকারী দ্বিতীয় ভারতীয় ছিলেন কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জি। মাথায় রাখবে, কি বললাম? ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় যোগ্যতা অর্জনকারী দ্বিতীয় ভারতীয় ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আর প্রথম সত্যেন্দ্রনাথ ঠাকুর। ব্রিটিশ ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হতো কাকে? লর্ড কর্নওয়ালিসকে। কি বললাম? ব্রিটিশ ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হতো লর্ড কর্নওয়ালিসকে। আচ্ছা দেখো, সিভিল সার্ভিসে তোমার হচ্ছে ভিত্তি স্থাপন করেছিলেন ওয়ারেন হেস্টিংস। মাথায় রাখবে, যদি বলে যে সিভিল সার্ভিসের জনক কে? লর্ড কর্নওয়ালিস। সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন করেছিল কোন ব্রিটিশ ব্যক্তি? ওয়ারেন হেস্টিংস। সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় কবে? 1854 সালে। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাটা শুরু হয় 55-তে। দেখো, এই কমিশনটা গঠিত হয়েছিল 54-তে, পরীক্ষাটা শুরু হয়েছিল 55-তে। আর এর যোগ্যতা হিসাবে সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর, আর সর্বোচ্চ বয়স ছিল 23 বছর। এটাও কিন্তু মাথায় রাখবে। চলে আসি মহাত্মা গান্ধীর দেখো নতুন সিরিজে। 50 টাকার নোটের রং কী হবে? ফ্লোরোসেন্ট ব্লু বা নীল। দেখো, ওই যে টাকার একটা ট্রফি করিয়ে দিয়েছি তোমাদের, ভারতীয় মুদ্রা বা নোট, তার মধ্যে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা দেখো, জিডিপিতে অর্থনীতির প্রত্যেকটি সেক্টরের অবদানকে কাঠামোগত গঠন বলা হয়। এই সকল তথ্য কিন্তু বস তুমি ওই আমাদের অর্থনৈতিক যে পিডিএফটা দিয়েছি তার মধ্যেই কিন্তু সমস্ত তথ্য তুমি পেয়ে যাবে। তবে একবার তোমার রিভিশন হয়ে যাচ্ছে, দেখে নাও। দেখো, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ফুল ফর্মটা মাথায় রাখবে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর সূত্রটা দেখো, জিডিপির সূত্রটা কি? পরীক্ষায় আসে কিন্তু, গুরুত্বপূর্ণ, নোট করো। জিডিপির সূত্র হচ্ছে খরচ যোগ বিনিয়োগ যোগ সরকারি ব্যয় যোগ নিট রপ্তানি। কি বললাম? খরচ যোগ বিনিয়োগ যোগ সরকারি ব্যয় যোগ নিট রপ্তানি, এগুলো সব কিছু সমানই হচ্ছে জিডিপি। আচ্ছা, 2023 সালে ভারতের জিডিপির পরিমাণটা ছিল মাথায় রাখবে, ভারতের জিডিপি 3.75 ট্রিলিয়ন মার্কিন ডলার হয়েছে, ঠিক আছে? অর্থমন্ত্রী জানায় যে, নির্মলা সীতারামন তিনি জানান যে এটি বিশ্বের পঞ্চম সবথেকে বড় অর্থনীতি। বিশ্বের পঞ্চম, মাথায় রাখবে, বিশ্বের
পঞ্চম সবথেকে বড় অর্থনীতি। আরবিআই অনুযায়ী 2022-23 ভারতের জিডিপি ছিল 7.2%, মানে 7.2% হারে বৃদ্ধি পেয়েছিল। কার মতে? আরবিআইয়ের মতে। এই 22-23 বলে কিন্তু ছেড়ো না, 22-23ও কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। তার সাথে দেখে নাও যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অনুযায়ী 2022-23 জিডিপি হচ্ছে 7.4% বৃদ্ধি পেয়েছে বলে এরা জানিয়েছে। ঠিক আছে, মানে আমাদের ভারতের জিডিপি পরিমাণটা 7.4% আর কি বৃদ্ধি পেয়েছে। আর এসবিআই অনুযায়ী 2023-24 7.5%। তাহলে তুমি এখান থেকে আরেকবার দেখো, আরেকবার বলে দিই, এই পয়েন্টগুলো হয়তো অনেকের মাথায় রাখাটা দুষ্কর হয়ে যায়। দেখো, 23 ভারতের জিডিপি হচ্ছে 3.75 ট্রিলিয়ন মার্কিন ডলার। আর হচ্ছে মাথায় রাখবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি জানিয়েছেন এবারই এইটাই হচ্ছে বিশ্বের পঞ্চম সবথেকে বড় অর্থনীতি 23-এরটা। আর আরবিআই বলছে যে কত বৃদ্ধি পেয়েছে? 7.2। আরবিআইয়ের মতে 22-23 7.2 বৃদ্ধি পেয়েছে। আর আইএমএফের মতে 22-23 7.4 বৃদ্ধি পেয়েছে। আর এসবিআইয়ের মতে 7.5 বৃদ্ধি পেয়েছে। তাহলে 7.2 আরবিআই, 7.4 আইএমএফ, 7.5 এসবিআই। ঠিক আছে, চলো বলছে দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার কথা বলা হয়েছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা 21 নং ধারায় বলা হয়েছে। তুমি তো এগুলো সব পড়ে নিয়েছো সংবিধান থেকে, চটপট রিভিশন করো। দেখো 20 নং বলছে যে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা দিতে হবে তাকে। ঠিক আছে, সে দোষী সাব্যস্ত হোক, দোষী করুক, নির্দোষ হোক, যাই হোক না কেন তাকে সুরক্ষা প্রদান করা, সেটা 20-তে বলেছে। 21-এর এ বলছে যে 6 থেকে 14 বছরের শিশুদের বাধ্যতামূলক শিক্ষা তাদেরকে দিতেই হবে। ঠিক আছে, 6 থেকে 14 বছরের শিশুকে বাধ্যতামূলক শিক্ষার কথা বলছে 21-এর এতে। 22 বলছে যে কিছু ক্ষেত্রে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষা, কিছু ক্ষেত্রে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদানের কথা বলে। 23 বলে যে জোর করে কাজ করানো যাবে না, কাউকে দিয়ে জোর করে কাজ করানো যাবে না। 24 নং বলছে যে 14 বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসাবে নিয়োগ করা যাবে না, 14 বছরের কম বয়সী শিশুদেরকে শ্রমিক হিসাবে নিয়োগ করা যাবে না। চলো একটু রিভিশন হয়ে গেল। দেখো পরের প্রশ্নটা বলছে যে একটি জারণ বিজারণ বিক্রিয়া শনাক্ত করুন। দেখো সিম্পল ব্যাপার, আমি তোমাকে বলে দিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ, দেখো জারণ আর বিজারণ বিষয়টা কি? জারণ যেখানে জারিত হয়, কি জারিত হয়? অক্সিজেন জারিত হয়, মানে অক্সিজেন গ্রহণ হলে পরে সেটা জারণ হয়। ঠিক আছে, অক্সিজেন যোগ হলে, মোদ্দা কথা দাদা, অক্সিজেন যদি যোগ হয়, এই তোমার হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আর এইগুলো হচ্ছে বিক্রিয়া, মানে এইগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এগুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এই বিক্রিয়ক পদার্থগুলো যখন কোনো একটা কিছু বিক্রিয়া করা হলো, তাপ দাও বা যা কিছুই দাও না কেন, কোনো অ্যাসিড মিশাও, কোনো ক্ষার মিশাও, যেই বিক্রিয়া ঘটানো হলো, যে বিক্রিয়াজাত পদার্থ যেটা উৎপন্ন হলো, সেক্ষেত্রে যদি এসে আমরা দেখি যে দাদা অক্সিজেন যোগ হয়ে গেছে অথবা অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে এখানে জারণ বিজারণ ঘটেছে। অথবা এর বিপরীতও হয়। দেখো আমি যখন তোমাদের সায়েন্স করাবো না, তখন আরও বিষয়টা ভালো করে বুঝিয়ে দেবো। এখন সিম্পল তুমি কিভাবে মাথায় রাখবা, কি করে বুঝবা যে দাদা এই সমীকরণটা তুলে দিলে এটা জারণ বিজারণ বিক্রিয়া হ্যাঁ কি না, সেটা তুমি কি করে বুঝবা, আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো জারণ মানে কি? জারণ জারিত হয় অক্সিজেন যোগ অথবা হাইড্রোজেনের বিয়োগ, হাইড্রোজেন বেরিয়ে গেলে সেক্ষেত্রে জারণ হবে। বিজারণটা কি দাদা? বিজারণটা হচ্ছে দাদা সে তোমার হচ্ছে অক্সিজেন বেরিয়ে যাবে অথবা হাইড্রোজেন যোগ হবে, যে কোনো একটা কিছু ঘটলে পরে সেক্ষেত্রে বিজারণ হবে। দেখো এই যে Cl, তোমার হচ্ছে ক্লোরিনটা যখন এখানে ছিল, এই বিক্রিয়া সমান চিহ্ন মানে বিক্রিয়া হয়েছে, বিক্রিয়া হওয়ার পরে দেখছি দাদা ক্লোরিনের সাথে এই হাইড্রোজেন যোগ হয়ে গেছে। আচ্ছা, হাইড্রোজেন যোগ হোক অথবা অক্সিজেন বেরিয়ে যাক, যে কোনো একটা কিছু হোক না কেন, সেক্ষেত্রে বিজারণ ঘটেছে, অবশ্যই বিজারণ ঘটেছে। এখানে দেখেছিলাম H2S, এটা কি হয়েছে? আর তোমার এখান থেকে মানে বিক্রিয়া শেষে দেখছি শুধু এস পড়ে রয়েছে, এইচ আর কিছু নেই, এইচ উড়ে গেছে, মানে এইচ বেরিয়ে যাক অথবা অক্সিজেন যোগ হোক, সেক্ষেত্রে জারণ হয়েছে। যেমন নিচে আমি একটা উদাহরণ সাহায্যে বিষয়টা আরও একটু মানে ক্লিয়ার করে নাও। CuO বলে তো তোমার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইড দেখছি দাদা, এই বিক্রিয়া ঘটলো, দেখছি এখানে ক্যালসিয়াম রয়েছে, অক্সিজেন বেরিয়ে গেছে। অক্সিজেন বেরিয়ে গেলে কি হয় বস? তুমি সঙ্গে সঙ্গে বলবে অক্সিজেন বেরিয়ে যাক অথবা হাইড্রোজেন যোগ হোক, যে কোনো একটা কিছু হলে পরেই বিজারণ, তাই না? আর এখানে দেখো কার্বন মনোক্সাইড, এবার সে বিক্রিয়া হলো যেই, হওয়ার পরে দেখছি যেটা উৎপন্ন হলো সেটা কার্বন ডাই অক্সাইড, মানে আর একখানা অক্সিজেনের অণু যোগ হয়ে গেছে, তাই না? CO ছিল, আর একটা ও, লেখাটা ভালো বসছে না, আর একটা ও যোগ হয়ে গেছে, তার মানে অক্সিজেন যুক্ত হয়েছে। দাদা অক্সিজেন যুক্ত হলে তো আমরা দেখলামই জারণ হয়। অনেক সায়েন্স কিন্তু খুবই সহজ বিষয়, একটু ভালো করে পড়লে কিন্তু পারা যায়। চলো দেখো পরের প্রশ্ন বলছে যে ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতা বিলুপ্তির বিধানটি কত নং ধারায় বর্ণিত আছে? দাদা 17 নংয়ে।
17 নঙে, তাই না? পড়ে নিয়েছো তুমি। ভারতীয় সংবিধান মাথায় রাখবে, ভারতীয় সংসদ 1955 সালে এই অস্পৃশ্যতা আইন পাশ করেছিল। এই তথ্যটা গুরুত্বপূর্ণ। এটা অনেকেই জানে না। এটা অনেকেই জানে না, পরীক্ষা আসলে পারবেই না অনেকে। 80% স্টুডেন্ট পারবে না, তাই না? ভারতীয় সংবিধানে 1955 সালে অস্পৃশ্যতা আইন পাশ হয়েছিল। তার সাথে দেখে নাও, এই যে মহাত্মা গান্ধী কি জয়, এই স্লোগানটি দিয়েই কিন্তু সংবিধানের 17 নং ধারা গৃহীত হয়েছিল। এটাও কিন্তু ভালো পয়েন্ট। মাথায় রাখবে, মহাত্মা গান্ধী কি জয়, এই স্লোগানটা দিয়েই কিন্তু আমাদের সংবিধানে 17 নং ধারায় এই অস্পৃশ্যতার বিলুপ্তির বিধানটা কিন্তু গ্রহণ করা হয়েছিল বা যোগ করা হয়েছিল। এটি মৌলিক অধিকারের একটি অংশ, যেটা সাম্যের অধিকারের মধ্যে পড়ছে, তাই না বস? সাম্যের অধিকারের মধ্যে পড়ছে। আর সাম্যের অধিকার কত থেকে কত নং ধারাকে আর কি দেখায়, সেটা হচ্ছে 14 থেকে 18 নং ধারাটা সাম্যের অধিকারের মধ্যে পড়ছে। তাহলে আমরা দেখব সাম্যের অধিকারের মধ্যে আর কি পড়ছে। 14 থেকে 18 সাম্যের অধিকার। 14তে রয়েছে আইনের চোখে সবাই সমান। 15 বলছে জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ এই সমস্ত কোনো ভেদাভেদ করা চলবে না। 16 বলছে যে চাকরির ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দিতে হবে। 17 ওই যে অস্পৃশ্যতা তোমার হচ্ছে দূরীকরণ বা অস্পৃশ্যতা বিলুপ্তির কথা বলে। 18 বলে যে উপাধি রদ করতে হবে, উপাধি রদের সাথে যুক্ত, তাই না বস? চলে আসি পরের প্রশ্ন। দেখো, রেডিও সম্প্রচার ভারতে 1923 সালে কোন ক্লাব দ্বারা শুরু হয়েছে? এই প্রশ্নে কিন্তু বস তোমাদের মাঝে, হয়তো তোমাদের মাঝে 60% স্টুডেন্টই এই প্রশ্ন নতুন পড়ছো, তাই না? অনেকে পড়োনি। যারা আমার ওল্ড স্টুডেন্ট, মানে আগে আমার সঙ্গে জুড়ে ছিলে অন্তত 1 বছর 1.5 বছর আগে, তোমরা কিন্তু এসব পড়ে নিয়েছো, তাই না? হয়তো এখন তোমরা রিভিশন করনি বলে মাথায় নেই, কিন্তু তুমি পড়েছো, তোমার মনে আছে, তাই না, যে দাদা এগুলো করিয়েছে। তো দেখো, যারা পড়োনি আর যারা পড়েছো, তোমরা একটু রিভিশন করে নাও, ভালো তথ্য, ঠিক আছে? এগুলো পাবে না খুব সহজে, খুব বাছাই করে তোমাদের মাঝে তৈরি করেছিলাম পিডিএফগুলো। তা দেখো, বলছিলাম যে হ্যাঁ, রেডিও সম্প্রচার ভারতে 1923 সালে, কি বললাম, 1923 সালে কোন ক্লাব দ্বারা শুরু হয়? সেটা হচ্ছে রেডিও ক্লাব অফ বোম্বে। রেডিও ক্লাব অফ বোম্বে। বুঝতেই পারছো, প্রশ্নের মাধ্যমেই তুমি উত্তর মাথায় রাখতে পারবে, শুধু সালটা গুরুত্বপূর্ণ, 1923 সালে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে আর দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি নিচে চলে আসি, ঠিক আছে? এই দুটো তথ্য কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এই যে রোটারি ক্লাব অফ বোম্বে, যার লক্ষ্য হলো মানসিক পরিষেবা প্রদান, তোমার হচ্ছে সদিচ্ছা প্রচার, 1 মিনিট পেনে দাগ বসে দাও, সদিচ্ছা প্রচার করা এবং শান্তি ও বোঝাপড়া গড়ে তোলা। কি বললাম? পরীক্ষা আসবে, নিম্নলিখিত কোন রেডিও ক্লাবটি এর প্রধান লক্ষ্য ছিল মানব পরিষেবা প্রধান, মানে সদিচ্ছা প্রচার এবং শান্তি ও বোঝাপড়া গড়ে তোলাই প্রধান লক্ষ্য ছিল? রোটারি ক্লাব অফ বোম্বে। রোটারি ক্লাব অফ বোম্বে। আর রোটার অ্যাক্ট মাথায় রাখবে, রোটার অ্যাক্ট ক্লাব অফ বোম্বে, এটা হচ্ছে 18 থেকে 30 বছর বয়সী তোমার হচ্ছে তরুণ প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত বিকাশ, নেতৃত্ব এবং সম্প্রদায় পরিষেবার সুযোগ প্রদান করে। এটাই তোমার রোটার অ্যাক্ট ক্লাব অফ বোম্বে। এগুলো কিন্তু পড়ে নেবা, এই দুটো ভালো পয়েন্ট। দেখো, স্ফ্লেরাইট কোন ধাতুর আকরিক দাদা? দস্তা। জিঙ্ক বা দস্তার আকরিক হচ্ছে স্ফ্লেরাইট। উলেমাইট, ক্যালামাইন। তাহলে কি বললাম? এই 3-4 পয়েন্ট মাথায় রাখবা। জিঙ্ক বা দস্তা, স্ফ্লেরাইট, উলেমাইট, ক্যালামাইন, জিঙ্কাইট। স্ফ্লেরাইট, উলেমাইট, ক্যালামাইন, জিঙ্কাইট। তামারটা অতটা গুরুত্বপূর্ণ না, শুধু কিউপ্রাসটা মাথায় রাখো। কিউপ্রাস বলছি কেন, কিউপ্রাইট। হ্যাঁ, কিউপ্রাইটটা হচ্ছে, কিউপ্রাইটটা তামার সঙ্গে যুক্ত। লোহারটা মাথায় রাখবে, ম্যাগনেটাইট, হেমাটাইট, সিডারাইট, এই 3টেই মাথায় রাখবে। একটা স্পেথিক আয়রন, ঠিক আছে? এই 4টেই মাথায় রাখবে লোহারটা। আর অ্যালুমিনিয়ামের জন্য বক্সাইট আর গিপসাইট, এই দুটো মাথায় রাখবে, বক্সাইট আর গিপসাইট। এত কিছু এখন মাথায় রাখতে আমি বলছি না, ঠিক আছে? বক্সাইট আর গিপসাইট। আর হ্যাঁ, ক্যালসিয়ামেরটা তুমি মাথায় রাখবে, ক্যালসিয়ামের হচ্ছে জিপসাম, ক্যালসিয়ামের আকরিক। সংকেতটা গুরুত্বপূর্ণ, জিপসামের সংকেত CaSO4 × 2H2O, ঠিক আছে? সোডিয়ামের মাথায় রাখবে বোরাক্স সোডিয়ামের আকরিক। আর তুমি এখান থেকে আরেকটা মাথায় রাখবে, পারদের আকরিক, ঠিক আছে? পারদ বা মার্কারির আকরিক হচ্ছে সিনাবার, ঠিক আছে? পারদ বা মার্কারির আকরিক সিনাবার। এই পারদের সংকেতটা আমাকে কমেন্ট করো চটপট পারদের সংকেতটা নিচে লিখে দেখাও আমাকে, আমি দেখতে চাই কয়জন সঠিক করতে পেরেছো। পরের প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি শুধু উদ্ভিদ কোষে উপস্থিত? দেখো, শুধু উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। হ্যাঁ, প্লাস্টিড হচ্ছে দ্বি-একক পর্দা, মানে দুটো পর্দা থাকে। তোমার হচ্ছে উদ্ভিদ, দেখো উন্নত উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে থাকে তোমার এই প্লাস্টিড। এটা গোলাকার, ডিম্বাকার, নলাকার হয়ে থাকে। আবিষ্কারক ই হেকল। প্লাস্টিডের আবিষ্কারক ই হেকল। 3 রকমের প্লাস্টিড রয়েছে, দেখে নাও। লিউকোপ্লাস্টিক, হচ্ছে ক্রোমোপ্লাস্টিড আর ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? এই লিউকোপ্লাস্ট কী করে? খাদ্য সঞ্চয় করে। লিউকোপ্লাস্ট সঞ্চয় করে।
ক্রোমোপ্লাস্ট কী করে? বিভিন্ন তোমার হচ্ছে মানে বর্ণের মানে বিভিন্ন যেমন হচ্ছে কি যেমন ফুল, ফল এবং অন্যান্য বিভিন্ন যে অঙ্গ রয়েছে তাদের বর্ণ নিয়ন্ত্রণের বিশাল কাজ মানে কাজ করে আরকি, ঠিক আছে? পরাগযোগ এবং বীজ বিস্তার এই সমস্ত কাজে আরকি সাহায্য করে। আর ক্লোরোপ্লাস্টের বুঝতেই পারছো, ক্লোরোপ্লাস্ট যেটা সালোক সংশ্লেষকে নিয়ন্ত্রণ করে। দেখো নিশাগন্ধি নৃত্য উৎসব বলো, কেরল রাজ্যের একটি নৃত্য উৎসব, উৎসবের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ, তাই না? দেখো পরের প্রশ্ন দেখো বলছে নিচের কোন তৈলবীজ রবি শস্য এবং খারিফ শস্য উভয় হিসাবেই জন্মায়? সঠিক উত্তর রেডি, ঠিক আছে? এই রেডি হচ্ছে রবি শস্য এবং খারিফ শস্য উভয় হিসাবেই জন্মায়। দেখো এই টপিকটা একটু দেখে নাও, কারণ এই টপিকটা তোমরা যারা আমাদের নতুন আর কি আমাদের সাথে যুক্ত হয়েছে তোমরা অনেকেই হয়তো এই টপিকটা হয়তো আমাদের কাছ থেকে পাওনি, অবশ্য পড়ে নিয়েছো। একটু দেখে নাও, ভারতে ফসল রোপণ ও তোলার সময় অনুসারে ৩ ধরনের শস্য বা ফসল চাষ করা হয়। সেটা হচ্ছে রবি শস্য, খারিফ শস্য আর একটা হচ্ছে জাইদ শস্য, ঠিক আছে? তা দেখো রবি শস্যকে রবি ফসল, চৈতালি ফসল, রবি খন্দ এইগুলোও বলা হয়ে থাকে। শুধু চৈতালিটা মাথায় রাখবে, তাই না? তুমি রবি শস্যকে তো রবি ফসল, রবি খন্দ নামের সঙ্গেই তো মিল আছে। চৈতালি ফসল নামে পরিচিত। এটি সাধারণত শীতকালীন ফসল, তাহলে রবি শস্য শীতকালীন ফসল। বীজ বপন শুরু হয় শীতকালের শুরুতে অর্থাৎ অক্টোবর ডিসেম্বরে, মাসগুলো গুরুত্বপূর্ণ মাথায় রাখবে। বীজ বপন শুরু হয় অক্টোবর ডিসেম্বরে, ফসল কাটা হয় গ্রীষ্মকালের আগে ফেব্রুয়ারি এপ্রিলে। আর এই ফসল কোনগুলো? গম, বার্লি, তৈলবীজ, বুঝতেই পারছো সর্ষ। শীতকালে কি কি ফসল হয় তুমি জানো না? অবশ্যই জানো, তৈলবীজ, সর্ষ টর্ষ এগুলো সবই, গম, ছোলা, এগুলো তো সবই শীতকালীন ফসল, তাই না? এবার দেখো খারিফ শস্যটা দেখো। খারিফ শস্য হচ্ছে বর্ষাকালীন ফসল বা গ্রীষ্মকালীন ফসলও কিন্তু বলা হয়ে থাকে এই খারিফ শস্যকে। এই ফসল সাধারণত মে জুলাই মাসে বীজ বপন করা হয় আর সেপ্টেম্বর অক্টোবর মাসে কাটা হয়ে থাকে। এই শস্য চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন হয়, সেই জন্যই তো এটা বর্ষাকালে হয় আর বর্ষাকালীন শস্য বলা হয়, তাই না? যেমন ধান, মিলেট, চা, রাবার, সোয়াবিন, পাট, ভুট্টা, তুলা, ঠিক আছে? এগুলো সবই কিন্তু খারিফ শস্যের উদাহরণ, ঠিক আছে? ভুট্টা হবে না, তুলাটা দেখে নিও। জাইদ শস্য কোনগুলো দেখো? হুম, জাইদ শস্য হলো তোমার যে খারিফ শস্য চাষের পর এবং রবি শস্য চাষের আগের মধ্যবর্তী যে অল্প কিছু সময় রয়েছে কয়েক মাসের, সেই সময়কালে কিন্তু এই ধরনের ফসলটা চাষ করা হয়, যেটা হচ্ছে জাইদ শস্য বা জাইদ ফসল নামে পরিচিত। এটাকে শর্ট টার্ম ক্রপসও বলা হয়, শর্ট টার্ম ক্রপও বলা হয়। এই ফসলগুলো সাধারণত মার্চ জুন মাসে চাষ করা হয়। কোন মাসে? মার্চ জুন। এই ডেটটা মানে মাসটা কিন্তু গুরুত্বপূর্ণ। মার্চ জুনে জাইদ শস্য চাষ করা হয়। এই মানে শস্য চাষের জন্য উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার প্রয়োজন হয়, যেমন শাকসবজি, ফল, এগুলো সবই কিন্তু জাইদ শস্যের উদাহরণ। বলছি দেখো কোন অক্ষাংশ রেখাটি ভারতের জলবায়ুকে প্রভাবিত করে? অপশান অনুযায়ী তুমি বুঝতেই পারছো যে কর্কট ক্রান্তি রেখা, যেটা ভারতীয় জলবায়ুকে প্রভাবিত করে, তাই না বস? এই কর্কট ক্রান্তি রেখা এটি বিষুব রেখার উত্তরে অবস্থিত। বিষুব রেখার উত্তরে অবস্থিত এবং 23 মিনিট 26 হচ্ছে সরি 23 ডিগ্রি 26 মিনিট 22 সেকেন্ড অক্ষাংশ বরাবর কাল্পনিক একটি রেখা। ভারতের 8টি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখাটা গিয়েছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম হয়ে চলে গেছে ওইদিকে, তাই না বস? মাথায় রাখবা এই কর্কট ক্রান্তি রেখা 17টি দেশ, কতগুলি দেশ? 17টি দেশ আর বেশ কিছু জলাশয়ের মধ্যে দিয়ে কিন্তু গিয়েছে। যদি বলে কর্কট ক্রান্তি রেখা কয়টি মহাদেশের মধ্যে দিয়ে গিয়েছে বলো তো দেখি, কি হবে সঠিক উত্তর? 3টি। এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, 3টি মহাদেশের মধ্যে দিয়ে গিয়েছে। মোটমাট 17টা দেশের উপর দিয়ে গিয়েছে। যেমন হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, বাংলাদেশ, মায়ানমার, চীন, তাইওয়ান। আফ্রিকার মধ্যে পড়ছে তোমার মিশর, লিবিয়া, নাইজার, আলজেরিয়া, মালি, পশ্চিম সাহারা আর মৌরিতানিয়া। উত্তর আমেরিকার মধ্যে মেক্সিকো আর বাহামাস, ঠিক আছে? এগুলো একটু দেখে নিও। আর জলভাগটাও কিন্তু গুরুত্বপূর্ণ, দেখো জলভাগের মধ্যে দিয়ে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, তাইওয়ান প্রণালী, লোহিত সাগর ও মেক্সিকো উপসাগর। পরীক্ষায় এমন দেবে কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন পথের মধ্যে দিয়ে যায়নি, এরকম টাইপের প্রশ্ন ধরো তুলে দিল, যেখানে দিয়ে দিল আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, তাইওয়ান প্রণালী আর একটা অন্য কিছু ভূমধ্য সাগর দিয়ে দিল, ঠিক আছে? তখন কিন্তু সঠিক উত্তর ভূমধ্য সাগর হয়ে যাবে, কারণ তার মধ্যে দিয়ে যায়নি। বিষয়টা বুঝতে পারছো? এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, একটু দেখে নাও, এইগুলোও মাথায় রাখবে। বলছি দেখো ভারতের প্রথম সম্পূর্ণ সেন্সাস বা জনগণনা হয়েছিল কবে? দেখো আমরা তো পড়েই নিয়েছি, তাও একটু রিভিশন হয়ে যাচ্ছে যে 1881 সালে ভারতে প্রথম সম্পূর্ণ সেন্সাস হয়েছিল। কোন কমিশন দ্বারা এটা গৃহীত হয়? ডব্লিউসি প্লোডেন কমিশন দ্বারা কিন্তু এটা গৃহীত হয়েছিল। দেখো ভারতের আদমশুমারি লর্ড মেয়র অধীনে 1872 সালে শুরু হয়েছিল। তখন কোথায় শুরু হয়েছিল বলতো? বাংলাদেশের ঢাকায়। মানে তখন তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক ছিল, সেই জন্য তখন ভারতের
ভারতের ঢাকায়, ভারতবর্ষের ঢাকায় আর কি তোমার এই লর্ড মেয়র অধীনে সর্বপ্রথম এই তোমার আদমশুমারির কাজটা শুরু হয়েছিল। কিন্তু প্রতি 10 বছর পর পর আদমশুমারি করতে হবে, এটা কিন্তু অর্থাৎ সম্পূর্ণ আদমশুমারি এটা কিন্তু শুরু হয় 1881 সাল থেকে। 2011 সাল অবধি ভারতের আদমশুমারি 15 বার পরিচালিত হয়েছে, মানে 2011 সাল পর্যন্ত 15 বার কিন্তু আদমশুমারি পরিচালিত হয়েছে। পরবর্তী আদমশুমারি তোমার এই 21-এ হওয়ার কথা ছিল। দেখো তুমি বুঝতেই পারছো যে 10 বছর পর পর হয়, তাহলে 11-র পরে 10 যোগ করলে 21-এ হওয়ার কথা ছিল। ওই কোভিড-19 চলে আসার জন্য তোমার এই 24-এ বলা হয়েছিল যে 24 হবে। 24-এও তো ঠিকঠাক মানে 24-এও তো হলো না, তাহলে বলতে 25-এ হওয়ার সম্ভাবনা আছে হয়তো। ঠিক আছে, এই বিষয়ে একটু দেখে নিতে হবে কারেন্ট কি ঘটনা। ঠিক আছে, তা দেখে নাও পরের পয়েন্ট, যে হেনরি ওয়াল্টার ভারতীয় আদমশুমারির জনক হিসেবে পরিচিত। তাহলে ভারতীয় আদমশুমারির জনক হিসাবে পরিচিত কে? হেনরি ওয়াল্টার। স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি 1951 সালে পরিচালিত হয়। বুঝতেই পারছো স্বাধীন ভারতের কথা বলছে মানে 1947-এর পরে ওই 10 যোগ করে করে আসলেই বুঝতে পারছো যে 1951-তে, তাই না বস? তারপরে দেখো মাথায় রাখবা, হ্যাঁ, যা ধারাবাহিক শৃঙ্খলার 7তম, এইটা গুরুত্বপূর্ণ, যে স্বাধীন ভারতের যে আদমশুমারিটা হয় সেটা হচ্ছে 51-তে তো হয়, আর এটা ধারাবাহিক শৃঙ্খলা মানে ওই যে সম্পূর্ণভাবে যে নিয়ম অনুসারে 10 বছর পর পর হবে সেই অনুযায়ী কিন্তু 7তম আদমশুমারি ছিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বলছে নিচের কোন মৌর্য শাসকের শাসনকালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল বলো? অশোকের শাসনকালে কলিঙ্গ যুদ্ধ হয়। মাথায় রাখবা অশোক 273 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সিংহাসনে বসেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে নিজের রাজ্যাভিষেক করেছিল 269 খ্রিস্টপূর্বাব্দে, তার 4 বছর পরেই, অর্থাৎ 4 বছর বললাম কেন, 8 বছর, ঠিক আছে, তার 8 বছর পরেই 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে নৃশংস হত্যার কারণে কলিঙ্গের দয়া নদী রক্তপাতে একদম লাল হয়ে যায়, যা দেখে অশোকের মন পুরো ঘুরে যায়, আর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নেন। ইতিহাসে মাথায় রাখবা, বিশ্বের ইতিহাসে তিনিই একমাত্র রাজা যিনি বিজয়ের পর অহিংসা গ্রহণ করেছিল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে কলিঙ্গ যুদ্ধ কবে হয়? 261 খ্রিস্টপূর্বাব্দে তোমার কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এই অশোকের দ্বারা, তাই না বস? তাহলে এই ঘটনাটা তুমি একটু কি বলবো, গল্পের আকারে একটু মাথায় রাখতে পারলে। এবার দেখো এই যে এই টপিকটা কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি, কিন্তু সেখানে যে ভারতীয় যে মুদ্রা দিয়েছি না, সেখানে কিন্তু আমি একটা জিনিস দিইনি, আর সেই জিনিসটা কিন্তু এখানে বলে দেবো, সেটা কিন্তু তুমি মাথায় রাখবা। সেই বিষয়টাকে এবার দেখো, জেনে নাও, সমস্ত কিছু পড়তে হবে না। বলছে মহাত্মা গান্ধী নতুন সিরিজে তোমার এই 2000 টাকার ব্যাংকের যে নোট, সেই নোটের কি রয়েছে, মোটিভটা কি, সেটা মঙ্গলযান সঠিক উত্তর। এবার দেখে নাও 2000 টাকা রঙগুলো মাথায় রাখবে। 2000 টাকার নোটের রং হচ্ছে মার্জেন্টা, 500 টাকার হচ্ছে স্টোন গ্রে, 200 টাকার রং ব্রাইট ইয়েলো, 100 টাকার রং হচ্ছে ল্যাভেন্ডার, 50 টাকার রং হচ্ছে ফ্লোরোসেন্ট ব্লু, ঠিক আছে, ফ্লোরোসেন্ট ব্লু, আর 20 টাকার রং হচ্ছে গ্রিনেস ইয়েলো, 10 টাকার রং হচ্ছে চকলেট ব্রাউন। ঠিক আছে, আর এই কীগুলো রয়েছে মানে মোটিভ কী রয়েছে সেইগুলো কিন্তু অবশ্যই পড়বা। দেখো 2000 টাকার নোটের মোটিভ হচ্ছে কি মঙ্গলযান, 500 টাকার নোটের লাল কেল্লা, 200 টাকার নোটের সাঁচি স্তূপ, 100 টাকার নোটের রানী কা ভাব, 50 টাকার নোটে রয়েছে হাম্পি শহর, ঠিক আছে, বিজয়নগরের রাজধানী হাম্পি, 20 টাকার নোটে রয়েছে ইলোরা গুহা, 10 টাকার নোটে কোণার্কের সূর্য মন্দির। এবার গুরুত্বপূর্ণ তথ্য আমি কোনটা দেখো বলছি, সালটা মাথায় রাখবা, সাল গুরুত্বপূর্ণ, ডেট মাথায় রাখতে হবে না তোমার, শুধু সালটা মাথায় রাখবা। দেখো 2000 আর 500 16 সালে, 2000 টাকা নতুন যে 2000 টাকার নোট আর 500 টাকার নোট, এটা 16 সালে কিন্তু রিলিজ হয়েছিল। এই রিলিজের তারিখটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে সাল মানে কি রিলিজের তারিখটা, ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার সাথে দেখে নাও 200 টাকা, 200 টাকাটা হয় 17-তে, 200 টাকার 50 টাকা 17-তে। মাথায় রাখবা কি করে দাদা, ওই 500 টাকার নোট আর 500 টাকার 4 গুণ অর্থাৎ 2000 টাকা 16 সালে, ঠিক ওই যে দাদা 50 টাকার নোট আর 50-এর 4 গুণ 200 টাকা 17 সালে, ঠিক আছে। 18 সালে কি হয়েছিল দাদা, 18 সালে মনে আছে 10 100, 18-তে 10 100 সমান সমান 10 100, 18-তে 10 100, আর একটা কেবল ওই 20টা কেবল পড়ে রয়েছে, ওই কেবল একমাত্র 19-এ রিলিজ হয়েছিল। এইভাবেই তুমি মানে কৌশলে আর কি মাথায় রাখতে পারো। ভারতের রাষ্ট্রপতি ড্যাশ দ্বারা নির্বাচিত হয়, বলো রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হয়? সংসদ এবং রাজ্য বিধানসভার উভয় কক্ষে নির্বাচিত সদস্যদের দ্বারাই কিন্তু ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। এবার দেখো রাষ্ট্রপতি সম্পর্কে একটু তথ্য নিয়ে নাও, যে সর্বনিম্ন বয়স হচ্ছে 35 বছর বয়স হতে হবে, আর তোমার যেটা রয়েছে 58 নং ধারায় এই রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা সম্পর্কিত বিধান, মাথায় রাখবে রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা সম্পর্কিত বিধানটা রয়েছে 58 নং ধারায়। মেয়াদ হচ্ছে 5 বছর, যেটা বলা হয়েছে 56-তে,
53 নং ধারায় রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতার কথা বলা হয়েছে। 60 নং ধারায় রাষ্ট্রপতির শপথ ভারতের প্রধান বিচারপতি যিনি হন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার দ্বারাই কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানো হয় 60 নং ধারার অধীনে। 61 নং ধারা রাষ্ট্রপতি অভিশংসন মানে প্রক্রিয়া আর কি, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া সংসদের মোট সদস্যের মানে রাষ্ট্রপতি অভিশংসন বা রাষ্ট্রপতি অপসারণ প্রক্রিয়াটা তোমার এই যাই বলো না কেন সেটা হচ্ছে 61 নং ধারায় বর্ণিত রয়েছে। আর এখানে কিন্তু সংসদের মোট সদস্যের 2/3 সম্মতি থাকতে হবে। 72 নং ধারায় হচ্ছে ক্ষমা মঞ্জুর করার ক্ষমতা, রাষ্ট্রপতি যাকে তাকে ক্ষমা করে দিতে পারে, সেই ক্ষমতাটা রয়েছে 72 নং ধারায়। 123 নংয়ে রাষ্ট্রপতি তোমার হচ্ছে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাখে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা। আরেকটু তথ্য আছে দেখে নাও যে ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়াটি হলো তোমার হচ্ছে অর্ধ বিচার বিভাগীয় প্রক্রিয়া। রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা রয়েছে। এপিজে আব্দুল কালাম তোমার হচ্ছে সাসপেন্সিভ ভেটো ব্যবহার করেছিলেন, গুরুত্বপূর্ণ। এপিজে আব্দুল কালাম সাসপেন্সিভ ভেটো ব্যবহার করেছিলেন। জ্ঞানী জৈন সিং পকেট ভেটো ব্যবহার করেছিলেন কত সালে? 1986 সালে, ঠিক আছে, এগুলো একটু দেখে নিও। বলছি দেখো নিম্নলিখিত কোনটি মহারাষ্ট্রের ধন্যবাদ জ্ঞাপন উৎসব যেখানে সার দেখেই তো তুমি বুঝতে পারছো বাস পোলো উৎসব, আমি তো পড়েই নিয়েছি আমরা, তাই না বাস? সারের কথা বলতে সারগুলিকে সম্মানিত করা হয় কারণ তারা চাষের জন্য অপরিহার্য, পোলো উৎসব হবে। আচ্ছা, পোলো উৎসব কোথাকার? মহারাষ্ট্র। দেখো মহারাষ্ট্রের বিভিন্ন আরও গুরুত্বপূর্ণ কিছু উৎসব রয়েছে যেগুলো দেখে নাও, পড়ে নিয়েছো অবশ্যই, এবার একটু রিভিশন হয়ে যাচ্ছে। যে গুড়ি পাড়োয়া, এই উৎসবটি রাবণের বিরুদ্ধে ভগবান রামের বিজয়ের প্রতীক, যা তোমার হচ্ছে সম্বৎসর পদ্ভ নামে পরিচিত। সম্বৎসর একটু দেখে নাও, সম্বৎসর পদ্ভ, ঠিক আছে, এই গুড়ি পাড়োয়া উৎসবটা সম্বৎসর পদ্ম নামেও কিন্তু পরিচিত, ঠিক আছে। তারপরে দেখো হ্যাঁ, পরে পয়েন্ট বলছে নর্লি উৎসব। নর্লি মাথায় রাখবে, নর্লি উৎসবটা যেটি উত্তর ভারতের তোমার হচ্ছে রক্ষাবন্ধন বা রক্ষাবন্ধন, হিন্দিতে বলে রক্ষাবন্ধন বা ভাইফোঁটা, ঠিক আছে, এই ভাইফোঁটা বলছি কেন, মানে রাখি বন্ধন বা রক্ষাবন্ধন নামেও কিন্তু পরিচিত, ঠিক আছে, মাথায় রাখবে। গণেশ উৎসব, তারপরে খান্ডবা উৎসব, মকর সংক্রান্তি, এগুলো সবই তোমার এই মহারাষ্ট্রের উৎসব, ঠিক আছে। বলছে দেখো কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল, সেটা কি বলো? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল খাদ্য শস্যের উৎপাদন বৃদ্ধি করা। কি বললাম? খাদ্য শস্যের উৎপাদন বৃদ্ধি করাটাই ছিল কিন্তু তোমার এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। সময়কালটা তুমি জানোই, 85 থেকে 90 বস, 85 থেকে 90, তখন প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী। এই পরিকল্পনার সময় কিন্তু জওহর রোজগার যোজনা চালু করা হয়েছিল, সালটা গুরুত্বপূর্ণ, 1989 সালে, মাথায় রাখবে। জওহর রোজগার যোজনা চালু হয় কত সালে? 1989 সালে। এই সময় নীল বিপ্লব হয়েছিল। তাহলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নীল বিপ্লব হয়? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নীল বিপ্লব হয়েছিল। দেখো এই যে 23-এ পরীক্ষা হয়, সেখানে দেখো 17-18 সালের কারেন্ট অ্যাফেয়ার্স কি জিজ্ঞাসা করছে দেখো, বলছে কোন রাজ্য 2017-18 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছিল? কর্ণাটক রাজ্য। 17 তো গেল, যেটা হচ্ছে কততম সংস্করণ ছিল? 17-18 16তম। 17তম সংস্করণ 18-19 হয় মুম্বাই। 18তম সংস্করণ 19-20 কর্ণাটক। 19তম সংস্করণ 21-22 মুম্বাই। 22তম সংস্করণ হচ্ছে যেটা 20-21 হবে 19তমটা। আর 20তম সংস্করণটা 21-22 হিমাচল প্রদেশ হয়। আর 21তম সংস্করণ যেটা 22-23-এ সৌরাষ্ট্র কিন্তু তোমার এখানে বিজয়ী হয়েছিল, ঠিক আছে। আর তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে হচ্ছে 23-24-এ কী হবে। এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না বলে আমি তোমাদের বলতে পারলাম না এখানে, এটা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। চলো, আচ্ছা দেখো তার মধ্যে দেখে নাও যে সব থেকে বেশিবার বিজয় হাজারে ট্রফি জিতেছে তামিলনাড়ু, ঠিক আছে। পরে প্রশ্ন দেখো, ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে আরাবিকা কফি জন্মায়? আরাবিকা কফি। দেখো কিছু কিছু প্রশ্নের উত্তর বস তোমার কিন্তু মানে জেনারেল নলেজ, মানে কি বলবো, সাধারণ বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু সমাধান করতে হবে। তুমি তো অনেক ছোটোবেলায় পড়ে নিয়েছো যে কফি উৎপাদনে ভারতের মধ্যে বৃহত্তম রাজ্য হচ্ছে কর্ণাটক রাজ্য। তাহলে এই আরাবিক বলুক আর মানে অন্য যাই বলুক না কেন, এই তুমি যদি অপশনে কর্ণাটক দেখো, যদি দেখো পশ্চিমবঙ্গ দেখো, যদি তুমি উত্তরপ্রদেশ দেখো, যদি তুমি পাঞ্জাব দেখো, তাহলে তুমি কি করবা বলো? তুমি কিন্তু সাধারণ বুদ্ধি প্রশ্ন যদি নাও জানা থাকে তোমার, তুমি কিন্তু কর্ণাটকই মারবা। এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বুদ্ধি খাটিয়েও কিন্তু অনেক প্রশ্ন সমাধান করা যায়, তাই না বস? সেখানে আমরা জেনে নিলাম যে আরাবিক নামক এক ধরনের কফি
কফি, সেই কফিটা কর্ণাটকেই পাওয়া যায়। ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী রাজ্য হচ্ছে কর্ণাটক, দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। ২ রাজ্য মিলে প্রায় 90% কফি উৎপাদন করে, ঠিক আছে? দেখো ভারতে উৎপন্ন কফির সবথেকে সুপরিচিত প্রজাতি হচ্ছে রোবাস্তা, রোবাস্তা আর আরাবিক, রোবাস্তা আর আরাবিক দুটো। এবার দেখো তুমি বুঝে গেলে যে ভারতে উৎপন্ন কফির সবথেকে সুপরিচিত প্রজাতি হচ্ছে রোবাস্তা আর আরাবিক। কোথায় পাওয়া যায়? কর্ণাটকের রাজ্যে কিন্তু পাওয়া যায়। ১৭ শতকের কর্ণাটকের তোমার হচ্ছে বাবা বুদান গিরি পর্বতমালায় আরাবিক কফির মানে প্রজাতির আর কি প্রচলন শুরু হয়েছিল, ঠিক আছে? কত শতকে? শতকটা গুরুত্বপূর্ণ। ১৭ শতকে, ঠিক আছে? মাথায় রাখবে কর্ণাটকের তোমার এই বাবা বুদানগিরি পর্বতমালায় কিন্তু এই আরাবিক কফি প্রজাতির প্রচলন শুরু হয়েছিল। ভারতীয় সংবিধানের মূল পাঠের ধারা, কতগুলো ধারা? মূল পার্টের কথা বলেছি কিন্তু বস। ভারতীয় সংবিধানের মূল পার্টে ৩৯৫টি মানে ধারায় অন্তর্ভুক্ত ছিল আর কি, ঠিক আছে? মাথায় রাখবে যে ভারতীয় সংবিধান ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। মূল পার্টে সেই সময় ৩৯৫টি ধারা, ৮টি তপশিল ছিল। বর্তমানে কিন্তু সংবিধানে ৪৪৮টি ধারা, ১২টি তপশিল রয়েছে। আর এই প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ভারতীয় সংবিধান হাতে লিখেছিলেন। এগুলো সব তথ্য কিন্তু তোমাদের এই সংবিধানের মধ্যে রয়ে গেছে, তুমি নিশ্চয়ই পড়ে নিয়েছো। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক নামে পরিচিত। সংবিধান তৈরি করতে ২ বছর ১১ মাস ১৮ দিন সময় লেগেছিল। কত বছর কত মাস? ২ বছর ১১ মাস ১৮ দিন সময় লেগেছিল। ২৬শে নভেম্বরটা সংবিধান দিবস হিসেবে পালিত হয়, ঠিক আছে? মাথায় রাখবে। চলো বলছি, দেখো মস এবং মার্সেন্টিয়া নিচের কোনটির অধীনে আসে? এটা ব্রায়োফাইটা গোষ্ঠীর মধ্যে পড়ছে। দেখো ক্রিপ্টোগ্রামস, যাদেরকে আমরা বলি কি অপুষ্পক উদ্ভিদ। ক্রিপ্টোগ্রামস মানে অপুষ্পক উদ্ভিদ, যাদের ফল ফুল বীজ হয় না, এদেরকে ক্রিপ্টোগ্রামস বলে। এই ক্রিপ্টোগ্রামস আবার ৩ রকমের রয়েছে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। দাদা থ্যালোফাইটা কারা? থ্যালোফাইটা কিন্তু ক্লোরোফিল যুক্ত, মানে থ্যালোফাইটা উদ্ভিদরা যেমন শৈবাল, ভলবক্স, এরা কিন্তু এদের কিন্তু ক্লোরোফিল থাকে, এরা সালোক সংশ্লেষ করতে পারে। একমাত্র এই ছত্রাক কিন্তু থ্যালোফাইটা গোষ্ঠীর মধ্যে পড়ে। এরা কিন্তু আবার এদের ক্লোরোফিল থাকেও না, এরা হচ্ছে মানে সালোক সংশ্লেষ করতে পারে না, ঠিক আছে? শৈবালের মধ্যে পড়ে স্পাইরোগাইরা, ভলবক্স, ক্লামাইডোমোনাস। তার ছত্রাকের মধ্যে দেখো তোমার হচ্ছে মিউকাস রয়েছে, পেনিসিলিয়াম রয়েছে, তাই না? অ্যাগারিকাস রয়েছে। আর এরা কিন্তু হচ্ছে ক্লোরোফিল বিহীন, এরা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে না। ব্রায়োফাইটার মধ্যে রয়েছে মস জাতীয় উদ্ভিদ, যাদের কাণ্ড পাতা মূল থাকে না। মাথায় রাখবা কি বললাম? ব্রায়োফাইটা হচ্ছে মস জাতীয় উদ্ভিদ, যাদের কাণ্ড পাতা মূল থাকে না, মূলের পরিবর্তে এদেরকে রাইজয়েড থাকে, যেমন রিক্সিয়া, ঠিক আছে? মার্চেন্টিয়া, এই দুটো নাম গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। টেরিডোফাইটা হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদ, এদের কাণ্ড পাতা মূল সবই থাকে, সংবহন কলাতন্ত্রও থাকে, ঠিক আছে? কিন্তু এদের এই কোনো উদ্ভিদেরই ফুল ফল বীজ কিচ্ছু হয় না, এরা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে? এগুলো একটু দেখে নাও, এটা জেনে নিলা তুমি, ঠিক আছে? সায়েন্সে দেখো বিজ্ঞান থেকে ১ নাম্বার আসে পরীক্ষায়, খুব জোর ২টো প্রশ্ন আসতে পারে, ১ নাম্বারই একটা প্রশ্নই আসে, ঠিক আছে? এবার তুমি সেই একটা প্রশ্ন অ্যান্সার করার জন্য কিন্তু বেশিরভাগই আমি দেখেছি যে ফিজিক্সের উপরে কিন্তু ওরা জোর দেয়, ঠিক আছে? এবার সায়েন্সে তুমি এখানে একটু জেনে নিলে, অসুবিধা কোথায়? চলো পরের প্রশ্ন দেখো। বলছে রাজস্ব প্রাপ্তগুলি ড্যাশ কারণ সেগুলি সরকারের ওপর মানে দাবি প্রয়োগ করে না। সেগুলো রাজস্ব প্রাপ্তিগুলো কি অপুনরুদ্ধারযোগ্য, অপুনরুদ্ধারযোগ্য, কারণ সেগুলি সরকারের উপর কোনো দাবি প্রয়োগ করে না। দাদা রাজস্ব নীতিটা কি? রাজস্ব নীতি হচ্ছে একটি রাজস্ব প্রাপ্তির তুলনায় সরকারের রাজস্ব ব্যয়ের অত্যাধিক ঘাটতিটাই হচ্ছে রাজস্ব ঘাটতি, যা সরকারের কর আরোপ এবং ব্যয়ের সিদ্ধান্ত নিয়ে কাজ করে, সেইটাই হচ্ছে রাজস্ব নীতি। বিষয়টা বুঝতে পারলে? একটু পড়ে নিবা যে একটি রাজস্ব প্রাপ্তির তুলনায় সরকারের রাজস্ব ব্যয়ের অত্যাধিক রাজস্ব ঘাটতি, সেইটাই আর কি সরকার কর আরোপ এবং ব্যয়ের সিদ্ধান্ত নিয়ে কাজ করে। এই যে সম্পর্কিত মানে এই রাজস্ব ঘাটতি কি হলো না হলো, এই সম্পর্কে নিয়ে একটা নির্দিষ্ট যে কাজটা করা হয়, সেইটাই হচ্ছে রাজস্ব নীতির মধ্যেই পড়ছে। এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি এই দুটো মাথায় রাখবে, প্রত্যক্ষ আর পরোক্ষ কর। দেখো প্রত্যক্ষ করের মধ্যে পড়ছে আয়কর, সম্পত্তি কর, উপহার কর, কর্পোরেট কর। কি বললাম? প্রত্যক্ষ করের মধ্যে পড়ছে আয়কর, সম্পত্তি কর, উপহার কর, কর্পোরেট কর। পরোক্ষ করের মধ্যে পড়ছে বিক্রয় কর, আবগারি শুল্ক, রপ্তানি শুল্ক, পরিষেবা কর, মূল্য সংযোজন কর, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবে অবশ্যই। ১২২তম দেখলো, এগুলো কিন্তু সব আমি তোমাদের দিয়ে দিয়েছি বস, এগুলো পিডিএফ কিন্তু আমি অনেক আগেই দিয়ে দিয়েছি, ২ মাস আগেই। কিন্তু তোমাদের কিন্তু এগুলো এখন মুখস্থ জল থাকার কথা, তুমি কিন্তু একটু রিভিশন করে নিচ্ছ এখন, ঠিক আছে? ১২২তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতে পণ্য ও পরিষেবা করটা
প্রয়োগ করা হয়েছিল। বলো তাহলে কি বুঝলে যে 122তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কিন্তু ভারতে জিএসটি চালু করা হয়, ঠিক আছে, পণ্য ও পরিষেবা করটা কিন্তু চালু করা হয়েছিল। দেখো ভারত সরকারকে সর্বাধিক রাজস্ব দেয় কে? কর্পোরেট কর। ভালো পয়েন্ট। ভারত সরকারকে সর্বাধিক রাজস্ব দেয় কর্পোরেট কর। 2019-20 বাজেট অনুযায়ী উপার্জিত প্রতি টাকায় 21 পয়সার অবদান রাখে। এই লাইনটা মাথায় রাখবা। বলা যায় না বস, 24-এ পরীক্ষা হয় যেটা, সেখানে যদি 18-র প্রশ্ন তুলে দিতে পারে 2018 সালের, তাহলে 25-এ পরীক্ষা হবে যেটা, সেখানে কেন 19-20 প্রশ্ন তুলে দিতে পারে না ওরা? অবশ্যই পারে। তুমি ভালো পয়েন্ট বলে আমি বলছি, এটা মাথায় রাখবো। 19-20 বলে ছেড়ো না। যে 19-20 বাজেট অনুযায়ী উপার্জিত প্রতি টাকাতে, 1 টাকাতে মানে প্রতি টাকাতে 21 পয়সার অবদান রেখেছিল তোমার এই কর্পোরেট কর, ঠিক আছে, মাথায় রাখবা। দেখো 1 মিনিট। হ্যাঁ, আর কয়েকটা পয়েন্ট আছে এই প্রশ্নে। দেখো মূলধন উপার্জন করটা কি? 1 বছরে মূলধন সম্পত্তি বিক্রয় থেকে লাভ করার করটাই হচ্ছে মূলধন উপার্জন কর। প্রশ্নের মানে তুমি বুঝতেই পারছো, তাই না, যে কি বলছে। প্রগতিশীল কর হলো একটি কর যা কর ব্যবস্থা যা নির্দিষ্ট আয়ের তুলনায় উচ্চ আয়ের লোকদের কাছ থেকে আয়ের একটি বড় অংশ সংগ্রহ করে, সেটাই হচ্ছে প্রগতিশীল কর। দেখো বলছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায়টা কি? সেটা হচ্ছে দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করে। দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করলেই কিন্তু জীবাশ্ম জ্বালানি পোড়ানোর যে দূষণটা কমানো যায়। মানে বিষয়টা কি, নোংরা আবর্জনা রয়েছে সেখানে, বুঝতেই পারছো, সেখানে যদি আস্তে আস্তে দহন হয়, মানে দহন মানে কি, পড়ে আস্তে আস্তে পড়লে পরে ধোঁয়া হবে বেশি আর কি দূষণটা বেশি হবে। এবার যদি ধপ করে তুমি পেট্রোল ঢেলে দিলা, ধপ করে পুড়ে সব ছাই হয়ে গেল, তাহলে কিন্তু ধোঁয়াটাও কম হলো, দূষণটাও কম হলো। তার মানে কি দহনটা বেশি হলো, দহন প্রক্রিয়ার দক্ষতাকে আমরা বৃদ্ধি করলাম। এগুলো কী বলতো, বিশেষ করে সায়েন্সটা হচ্ছে বোঝার বিষয়, তাই না বাস? এখানে মুখস্থ করার কিছু নেই। মাথায় রাখবা যে প্রক্রিয়ায় কোনো পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জল ও তাপ উৎপন্ন করে সেটা হচ্ছে তাপমুচি প্রক্রিয়া। দহন প্রক্রিয়া যে পদার্থ পোড়ানো হলে মানে পোড়ানো হয় তাই হলো জ্বালানি, ঠিক আছে। মাথায় রাখবা যে জ্বালানি, জীবাশ্ম জ্বালানি হলো লক্ষ লক্ষ বছর আগে জীবিত প্রাণী মৃত দেহগুলো তোমার হচ্ছে এই মানে দেহ ধ্বংসাবশেষ, মানে দেহাংশগুলি আর কি মাটির তলায় চাপা পড়ে যেটা সৃষ্টি হয়, কয়লা, পেট্রোলিয়াম, পুরো প্রাকৃতিক গ্যাস, সেটা হচ্ছে বোঝোই তো এগুলো। চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। যে জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? সেটা হচ্ছে 20-21। আর 20-21 কী বলে? 20-তে বলে যে অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তির সুরক্ষা দিতে হবে। এটা কিন্তু জরুরি অবস্থার সময় স্থগিত করা যাবে না, তাকে সুরক্ষা দিতেই হবে। আর আর 21-এ বলে যে 6 থেকে 14 বছর শিশুদের বাধ্যতামূলক শিক্ষার কথা, এটাও কিন্তু তোমার হচ্ছে স্থগিত করা যায় না, মাথায় রাখবে, ঠিক আছে। আর দেখে নাও যে 2002 সালেই কিন্তু তোমার এই 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কিন্তু এই তোমার হচ্ছে 21 নং ধারায় বলা হয়েছিল যে 6 থেকে 14 বছরের শিশুদেরকে বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার কথা, এটাকে স্থগিত করা যাবে না, ঠিক আছে। তারপরে দেখো বলছে কে প্রথম ভারতীয় যিনি 1958 সালে ডোভার থেকে তোমার ক্যালাইন পর্যন্ত ইংলিশ চ্যানেল জয় করেছিলেন এবং 1966 সালে এক ক্যালেন্ডারে বছরে 5টি মহাদেশের সমুদ্রে সাঁতার কাটা একমাত্র ব্যক্তি। মোদ্দা কথা, এত বড় প্রশ্ন থেকে তুমি কিন্তু ভয় পেয়ে গেছো, কিন্তু তুমি যদি একটু পড়ে থাকো যে প্রথম ভারতীয় যিনি যিনি এই যে ঠিক আছে ইংলিশ চ্যানেল জয় করেছিল, প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল জয় করেছিল, সঙ্গে সঙ্গে মিহির সেন উত্তর করে দিবা, তাই না বস? দেখো আমরা কিন্তু শর্টকাটে কিন্তু পড়েছি যে প্রথম কোন ভারতীয় মহিলা আর কি ইংলিশ চ্যানেল জয় করেছিল, তিনি হলেন মিহির সেন। সরি, মহিলা বললাম কেন, মানে প্রথম কোন ভারতীয় ব্যক্তি, মহিলা হবে না, মানে ব্যক্তি আর কি, যিনি ইংলিশ চ্যানেল পার করেছিল তিনি হলেন মিহির সেন, তাই না বস? আমরা কিন্তু এইভাবে পড়ছি, কিন্তু দেখো প্রশ্নটা ওরা কীভাবে ঘুরিয়ে দিয়েছে, তাই না বস? এগুলো কিন্তু তোমাকে বিভ্রান্ত করার জন্য দেয়, তোমাকে কিন্তু পড়তে হবে। মাথায় রাখবে প্রথম ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী কিন্তু আরতি সাহা। আগেরটা কিন্তু মহিলা নয়, শুধু প্রথম ভারতীয় ব্যক্তি, ঠিক আছে। আর এইখানে বললাম আরতি সাহা হলেন প্রথম ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী। কত সালে? সালটাও একটু মাথায় দেখে নাও, 1959। দেখো অক্সিজেন সিলিন্ডার ছাড়া তোমার হচ্ছে মাউন্ট এভারেস্টে আরোহণকারী তোমার ব্যক্তি হচ্ছে সুরপা ফু দর্জি। দক্ষিণ মেরু বিজয়ী প্রথম ভারত, এগুলো সব প্রথম, ঠিক আছে। দক্ষিণ মেরু বিজয়ী প্রথম ভারতীয়, মাথায় থাকবে JK বাজাজ, ঠিক আছে। উত্তর মেরু বিজয়ী প্রথম ভারতীয় জগন্নাথন। আন্টার্কটিকা বিজয়ী প্রথম ভারতীয় রামচরণ, ঠিক আছে। চলো পরের প্রশ্নটা বলছে, দেখো যে কোন দেশ পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিক থেকে ত্রিপুরাকে ঘিরে ধরেছে? বাংলাদেশ হয়ে যাবে সঠিক উত্তর। তুমি তো বুঝতে পারছো যে ত্রিপুরাকে যদি পশ্চিম, উত্তর আর দক্ষিণ দিক থেকে ঘিরতে হয়, তাহলে বাংলাদেশ ছাড়া আর কোনো তো দেশ নেই, নেপাল, ভুটান, মায়ানমার, এগুলো তো হবেই না, তাই না বাস? তুমি সঙ্গে সঙ্গে মানে অপশন দেখেই অ্যান্সার করতে পারো, বাংলাদেশ হয়ে যাবে সঠিক উত্তর। মাথায় রাখবে বাংলাদেশের সাথে ভারতের 5টি রাজ্যের মধ্যে সীমানা রয়েছে, সেই রাজ্যগুলো কি কি?
ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয় আর মিজোরাম। ঠিক আছে, ভুটানের সাথে ভারতের 4টি রাজ্যের সীমানা রয়েছে। ভুটানে দেখো পূর্বে রয়েছে অরুণাচল প্রদেশ, ভুটান পূর্ব দিক থেকে অরুণাচল প্রদেশ রাজ্যকে ঘিরে রেখেছে, পশ্চিম দিকে সিকিমকে, আর দক্ষিণে আসাম ও পশ্চিমবঙ্গকে মাথায় রাখবে। ঠিক আছে, তার সাথে দেখে নাও নেপালের সাথে ভারতের 5টি রাজ্যেরও সীমানা রয়েছে, যেটা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। এগুলো কিন্তু একটু দেখে পড়ে নিবা। দেখো ভারতের একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয়বস্তু কী ছিল? দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দিকে এগিয়ে চলো। আমরা পড়েই নিয়েছি, তাই না বস? এই যে ভুক্তিমূলক বৃদ্ধি থেকে এগিয়ে যাওয়া, এই তথ্যটা আমরা পড়ে নিয়েছি, তাই না? 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। বলছি দেখো ভারতে 2022-এর জাতীয় গেমসের, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবেও দেখে নাও যে 2022-এর জাতীয় গেমসের 36তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল গুজরাটে। পড়ে নাও বস, পড়ে নাও, কারণ বলা যায় না, চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে কি বললাম? 22-এ যে জাতীয় গেমস হয় তার 36তম সংস্করণ হয়েছিল, সেটা হয়েছিল গুজরাটে। 23-এ মাথায় রাখবে যে 23-এ যে জাতীয় গেমস সেটা 37তম সংস্করণ হয়েছে গোয়াতে। 24-এটা তো অবশ্যই মাথায় রাখবে যে 24-এ হয় 38তম সংস্করণ, যেটা উত্তরাখণ্ড রাজ্যে হয়েছিল। তাহলে দেখো 36, 37, 38তম সংস্করণ, 22, 23, 24, 36, 37, 38, 22, 23, 24, গুজরাট, গোয়া, উত্তরাখণ্ড। ঠিক আছে, বলছে পরে প্রশ্ন দেখো যে লেনদেনকৃত পণ্য ও পরিষেবার মোট মূল্যকে বাণিজ্যের কি হিসাবে বিবেচনা করা হয়? আয়তন হিসাবে, মাথায় রাখবে। এই তথ্যগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি অলরেডি, ওই তোমার ইসের মধ্যেই পাচ্ছ, পিডিএফের মধ্যে, অর্থনীতির মধ্যেই পাচ্ছ। দেখো লেনদেনকৃত পণ্য ও পরিষেবার ধরন, তাদের অনুপাত বা আপেক্ষিক শেয়ার বাণিজ্যের কী হিসাবে বিবেচনা করা হয়? গঠন হিসাবে। তাহলে আমরা এখানে কি দেখলাম? দেখো ভালো পয়েন্ট, দেখে নাও যে লেনদেনকৃত পণ্য ও পরিষেবার মোট মূল্যকে বাণিজ্যের আয়তন বলে। মোট মূল্য বলেছে, আয়তন হবে। আর যদি বলেছে লেনদেনকৃত পণ্য এবং পরিষেবার ধরন তাদের অনুপাত বা আপেক্ষিক শেয়ার, এই অনুপাত বা আপেক্ষিক শেয়ার হলেই গঠন হবে। দেশ বা অঞ্চলের মধ্যে ব্যবসা করা পণ্য ও পরিষেবার প্রবাহ বাণিজ্যের কী হিসাবে বিবেচনা করা হয়? দিক হিসাবে। কি বললাম? দেশ বা অঞ্চলের মধ্যে ব্যবসা করা পণ্য ও পরিষেবার প্রবাহ বাণিজ্যের দিক হিসাবে বিবেচনা করা হয়। আচ্ছা দেখো, বাণিজ্য প্রদর্শনী হলো কোম্পানিগুলি তাদের অফারগুলি প্রচার করার জন্য পেশাদারদের সাথে নেটওয়ার্ক এবং ব্যবসার সুযোগগুলি অন্বেষণ করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করেন, সেইটাই হচ্ছে বাণিজ্য প্রদর্শনী হল। ঠিক আছে, একটু দেখে নিও। বলছে দেখো পদ্মভূষণ প্রাপক শাস্ত্রীয় নৃত্যশিল্পী হচ্ছে আলারমেল ভাল্লি কোন নৃত্যশৈলীর জন্য পরিচিত? ভারতনাট্যম। আলারমেল ভাল্লি হচ্ছে ভারতনাট্যম নৃত্যশৈলী। দেখো তারপরে বলছে যে ভারতের সংবিধানের 17 নং ধারায়, আমরা তো দেখেই নিলাম, অস্পৃশ্যতা দূরীকরণ, আইনের চোখে সবাই সমান। 14 বলছে, 18 বলছে শিরোনামের বিলুপ্তি বা রদ করার কথা। 21-এর এ বলছে শিক্ষার অধিকার, ওই যে 6 থেকে 14, তাই না? আমরা দেখেই নিয়েছি। চলো, বলছে নিম্নের কোনটি সরকারের রাজস্ব বাজেটের অংশ নয়? পরিকল্পনা মূলধন ব্যয়। কি বললাম? পরিকল্পনা মূলধন ব্যয় কিন্তু সরকারের রাজস্ব বাজেটের অংশ নয়। তাহলে রাজস্ব বাজেটের অংশ কোনগুলো? মাথায় রাখবে, কর রাজস্ব, করহীন রাজস্ব, পরিকল্পনা রাজস্ব ব্যয়। কিন্তু পরিকল্পনা মূলধন ব্যয় কিন্তু, পরিকল্পনায় মূলধন কথাটা রয়েছে, এটা কিন্তু রাজস্ব বাজেটের অংশ নয়। পরিকল্পনা রাজস্ব ব্যয়টা কিন্তু রাজস্ব বাজেটের অংশ। ঠিক আছে, এমন অপশনগুলো কাছাকাছি দিয়ে দেবে, কনফিউশনের মধ্যে পড়ে যাবা, ভালো করে না পড়লে কিন্তু অ্যান্সার করতে পারবা না। পরে প্রশ্নটা বলছে যে ঋগ্বেদ হলো ড্যাশ স্রোতের একটি সংগ্রহ। মাথায় রাখবা 1028টি। কি বললাম? ঋগ্বেদ হলো 1028টি স্রোতের একটি সংগ্রহ। ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম গ্রন্থ, মানে আর্যদের প্রাচীনতম গ্রন্থ। বেদ হচ্ছে 4 প্রকার, তুমি তো জানোই, ঋক, সাম, যজু, অথর্ব। আর প্রত্যেকটি বেদকে আবার 4টি ভাগে ভাগ করা হয়, সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ। তাই না বস? একটু জেনে নিলে আরেকবার রিভিশন হয়ে গেল। বলছে দেখো পণ্য বা পরিষেবার বলছে আন্তঃরাজ্য সরবরাহের উপর কর ধার্য এবং সংগ্রহের বিধান করার জন্য কোন আইনটি পাস করা হয়েছিল? সেটা হচ্ছে জিএসটি। মাথায় রাখবে, সিজিএসটি। ঠিক আছে, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাক্ট। কত সালে? 2017 সালে কিন্তু এটা কার্যকর করা হয়েছিল। আর জিএসটি তো আমরা তো দেখে নিয়েছি, এটা একটা পরোক্ষ কর। মাথায় রাখবা, জিএসটি একটি এক প্রকারের পরোক্ষ কর। বলছে ব্রিটিশরা কোন সালে অবধকে তোমার হচ্ছে অন্তর্ভুক্ত করেছিল? অবধকে অন্তর্ভুক্ত করেছিল ব্রিটিশরা কোন সালে? মাথায় রাখবে 1856 সালে। গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, প্রশ্নটাই গুরুত্বপূর্ণ, আবার রিপিট করতে পারে যে ব্রিটিশরা কোন সালে অবধকে অন্তর্ভুক্ত করে?
56 সালে। পর্তুগিজরা 1510 সালে গোয়া দখল করেছিল। 1961 সালে গোয়া পর্তুগিজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। ঠিক আছে, আর কয়েকটা তথ্য আছে, একটু দেখে নাও। বলছে দেখো যে বিখ্যাত ভারতীয় বক্সার মেরি কম কোন রাজ্যের অধিবাসী? মণিপুর। এবার দেখো এখানে দেখে নাও, এই মেরি কম কিন্তু 2013 সালে পদ্মভূষণ পুরস্কার পান, 2020 সালে পদ্ম বিভূষণ পুরস্কার পান। দেখো মিতালি রাজ ক্রিকেটের সঙ্গে যুক্ত রাজস্থানের বাসিন্দা, স্মৃতি মান্ধানা ক্রিকেটের সাথে যুক্ত মহারাষ্ট্রের বাসিন্দা। এই তথ্যগুলো কিন্তু একটু পড়ে নিবা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি। সাইনা নেওয়াল ব্যাডমিন্টন হরিয়ানা, কোন খেলার সাথে যুক্ত সাইনা নেওয়াল? ব্যাডমিন্টনের সাথে যুক্ত হরিয়ানার বাসিন্দা। পিভি সিন্ধু ব্যাডমিন্টন তেলেঙ্গানা, অদিতি অশোক গলফ কর্ণাটক, মীরাবাই চানু ভারোত্তোলন মণিপুর, সাক্ষী মালিক কুস্তি হরিয়ানা, দীপা কর্মকার জিমন্যাস্টিক ত্রিপুরা, আর দ্যুতিচা দৌড় উড়িষ্যা। একটু দেখে নাও। দেখো পরের প্রশ্ন বলছে যে নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি উৎসবের উৎসব নামে পরিচিত? হর্নবিল উৎসব। মাথায় রাখবে নাগাল্যান্ডের হর্নবিল উৎসবটা উৎসবের উৎসব নামে পরিচিত। ভালো তথ্য। ঠিক আছে, আর কয়েকটা প্রশ্ন আছে, আমরা একটু দেখে নেব। বলছে নিম্নলিখিত কোন বিষয়ে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে না? অর্থ বিল পাশের ক্ষেত্রে কিন্তু বস লোকসভা রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে না, মাথায় রাখবা। দেখো সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অভিশংসন, রাষ্ট্রপতির অভিশংসন, সাংবিধানিক সংশোধন ক্ষেত্রে লোকসভা রাজ্যসভা উভয় ক্ষেত্রে কিন্তু সমান ক্ষমতা ভোগ করে, কিন্তু এই অর্থ বিলের ক্ষেত্রে কিন্তু লোকসভা রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে না। ঠিক আছে, মাথায় রাখবা কিন্তু এই তথ্যগুলো। দেখো সংবিধানের 109 নং ধারা অনুযায়ী অর্থ বিলগুলি কেবলমাত্র লোকসভায় পেশ করা যেতে পারে। কি বুঝলে? সংবিধানের 109 নং 109 নং ধারা অনুযায়ী অর্থ বিলগুলিকে কেবলমাত্র লোকসভায় পেশ করা যেতে পারে। আচ্ছা, রাজ্যসভা অর্থ বিলের সংশোধনী নিয়ে আলোচনা করতে পারে, তবে 14 দিনের মধ্যে সুপারিশ সহ বিলটি কিন্তু লোকসভায় আবার ফেরত দিতে হবে। কত দিনের মধ্যে? 14 দিনের মধ্যে, মাথায় রাখবে। দেখো লোকসভা রাজ্যসভা সম্পর্কে একটু জেনে নাও। ঠিক আছে, লোকসভা হচ্ছে কি সংসদের নিম্ন কক্ষ। তাহলে বস আমরা দেখলাম যে সংসদের নিম্ন কক্ষটা হচ্ছে লোকসভা, যা হাউস অফ পিপল নামে কিন্তু পরিচিত। এর সদস্যরা সাধারণ নির্বাচনের মাধ্যমে ভারতের জনগণ দ্বারা নির্বাচিত হন। মোট আসন সংখ্যা 545, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 543টা, দুটো কি অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত আসন। ঠিক আছে, যেটা রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়। আর রাজ্যসভা দেখো, রাজ্যসভা 1 মিনিট, হ্যাঁ রাজ্যসভা দেখো সংসদে উচ্চ কক্ষ। তাহলে উচ্চ কক্ষটা হচ্ছে বস রাজ্যসভা, যা কাউন্সিল অফ স্টেটস নামে পরিচিত। ঠিক আছে, আর এর সদস্যরা রাজ্য বিধানসভার সদস্যের দ্বারা নির্বাচিত হয়। মোট সদস্য সংখ্যা 245, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 233টা, আর 12 জন কিন্তু বস রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়, মাথায় রাখবে। বলছে দেখো মেঘালয়ের কোন পাহাড়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়? তুমি তো বুঝতেই পারছো, খাসি, তাই না? খাসি পাহাড়ে, মেঘালয়ের গারো খাসি পাহাড়ে তোমার হচ্ছে সর্বাধিক বৃষ্টিপাত হয়। এবার দেখো সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কিন্তু আমাজনের, তোমার হচ্ছে আমাজন অববাহিকাটাই কিন্তু সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, ভারতের বলেনি কিন্তু। ঠিক আছে, শুধু বলে দিয়েছে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। আর যদি ভারতের কথা বলতো তোমার মেঘালয়ের মৌসিমরাম করতে অসুবিধা নেই, সেটাই সঠিক উত্তর হতো। ঠিক আছে, দেখো এই যে প্রথমে বলছে পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থানটি হলো মেঘালয়ের মৌসিনরাম। দেখো এই যে এই প্রশ্নটাই আমি কথা বলছিলাম, যে পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থানটি হলো মেঘালয়ের মৌসিনরাম। ঠিক আছে, দেখো পরের পয়েন্ট দেখো যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়। চেরাপুঞ্জি শহরটিতে সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত দেখা যায়। ঠিক আছে, পরীক্ষায় এমন দিল যে হচ্ছে নিম্নলিখিত কোন শহরটিতে বা মেঘালয়ের মৌসিনরাম ব্যতীত নিম্নলিখিত কোন শহরটিতে সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত দেখা যায়, বা অপশনে দিয়ে দিল যে সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত দেখা যায় নিম্নলিখিত কোন শহরটিতে, সেখানে মৌসিনরাম না দিয়ে চেরাপুঞ্জি দিয়ে দিল, চেরাপুঞ্জি কিন্তু সঠিক উত্তর করবে। এই ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো, আমরা একটু রিভিশন করে নিলাম। ঠিক আছে বস, আজকে কিন্তু এখানে 50টা মতো কোশ্চেন্স ছিল। ঠিক আছে, 50টা মতো মানে 50টাই হবে, তার বেশি ছাড়া কম নয়। ঠিক আছে, আরও কয়েকটা ক্লাসের মাধ্যমে যেগুলো টপিকগুলো গুরুত্বপূর্ণ তুমি অনেক কিছু জানতে পারলে। এই যেমন হচ্ছে অনেক কিছু বলতে কি, যেমন দেখো এগুলো করানো হয়েছে সংবিধানে আছে, যেমন এই বিষয়টা জানতে পারলে ক্রিপ্টোগ্রামস কি, তারপরে তুমি হচ্ছে আরও বেশ কিছু মানে যেগুলো আমরা হয়তো পড়িনি, যেমন এখানে টাকা পয়সার এটা আমি কিন্তু বলেছিলাম না, রিলিজের ডেটটা কিন্তু আমি বলেছিলাম না পড়ার কথা, কিন্তু এখানে বলে দিলাম, একটু পড়ে নিলাম, বিষয়টা বুঝতে পারলে? এই তথ্যগুলো দেখো চিন্তা করতে হবে না তোমাকে, আমি তো বারবার করে বলছি, দেখো বা জিকে নিয়ে তোমাকে এতটা তো পড়তেই হবে। ঠিক আছে, তুমি মনে করো না যে দাদা তুমি আমাদের কমন কিছু দিয়ে দাও, 5000
এমসিকিউ মানে দিয়ে দাও যেগুলো আমরা পড়ে গিয়ে 17-18টা অ্যান্সার করেছি। ওটা সম্ভব নয়। যারা পড়ে না তারা কিন্তু তোখড় পড়ে। ঠিক আছে? দেখো দিন-রাত এক করে দিচ্ছে এই ২০টা দিন। এই ২০টা দিন দিনটা তাদের নাই খাওয়া, নাই ঘুমানো। মানে তাদের চিন্তাভাবনা কি যেগুলো না করলে নয়, সেইজন্য তারা শুধু টাইমটা বার করে পড়ার জন্য না। তারা টাইমটা বার করে হচ্ছে মানে তাদের হচ্ছে যে বাড়তি কাজগুলো সাধারণ স্নান, খাওয়া-দাওয়া, ঠিক আছে? এইগুলো কাজের জন্য দেখে যে হ্যাঁ, ২ ঘন্টা এর মধ্যে আমি খাওয়া-দাওয়া করে নেবো। ২ ঘন্টার মধ্যে একটু আড্ডা-মাড্ডা মেরে নেবো। তাহলে ৪ ঘন্টা আর ২ ঘন্টার মধ্যে একটু রেস্ট নিলেও ৬ ঘন্টা। তাহলে ২৪ থেকে ৬ চলে গেলে যেটা সময় থাকে সেটাই হচ্ছে তারা পড়াশোনা করে। তারা পড়াশোনার কোনো টাইম ঠিক করে না। ঠিক আছে? তোমাকে কিন্তু এই কটা দিন এইভাবেই পড়তে হবে। এগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে? না পড়লে কিন্তু হবে না। তাহলে কিন্তু বস তুমি ভালো স্কোর করতে পারবা না। আর যদি মনে করো আমার দরকার নেই ১৭-১৮ অতটা আমি যদি নাও পাই, আমার মোটামুটি ১৩-১৪ টা পেলেও হবে। যেমন কাদের কথা বলছি, যেমন কেউ আছে আমাদের কাছে মানে আমার কাছে কেউ তোমরা পড়ছো এসসি ক্যাটেগরি, কেউ পড়ছো এসটি ক্যাটেগরি। তোমাদের একটু মানে হচ্ছে কম নাম্বারেও হয়ে যাবে। এবার তুমি যদি এত কিছু জিকে না পড়তে পারো, আমি তোমাকে বললাম ইম্পোর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু ২৫ টার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু টপিকগুলো বলে দিয়েছি। সেই ১৫-১৬ টা টপিক তুমি পড়ে নিলে। আর এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু রিভিশন করে গেলে। আর কিচ্ছু করতে হবে না তোমাকে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর বিষয়টা তো আলাদা। ওর জন্য তো বললামই ওগুলো পড়তে হবে। ঠিক আছে? তো এই যে এই তথ্যগুলো কিন্তু বস, এই যে ২৩-২৪ এর যে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো করাচ্ছি, এগুলো আমি তোমাদের দিইনি কেন জানো? এগুলো হচ্ছে সব এই হাতে লেখা তো। এবার পিডিএফ গুলো দিতে আমার কেমন লাগে? হয়তো তোমরা অনেকে পড়তে পারবা না, হাতের লেখা ভালো একটা বোঝা যাচ্ছে না। এগুলো নিজের হাতে মানে কি বলবো? মানে কম্পিউটারে মানে কি বলবো? ফোনে ফেলে আবার তোমার নিজে টাইপ করে সব লিখতে গেলে না বহুত সময় লেগে যাচ্ছে দেখলাম। সেইজন্য দেখলাম যে যাই হোক আমি নিজে একবার পড়িয়ে তো দিই। তোমাদের হয়তো অনেকের লেখা বুঝতে পারো না। সেইজন্য আমি দেখলাম যে পড়িয়ে দিলে তো অন্তত তোমরা একটু শুনে তো বুঝতে পারবা। সেইজন্য কিন্তু আমি তোমাদের শেষমেশ পড়িয়েই দিচ্ছি এইভাবে। ঠিক আছে? এগুলো সব কিন্তু আমার রয়েছে। সব এই কাগজে মানে লেখা। মানে তোমার জন্য খেটেছি বস। এবার তোমরা তাও বেশ কয়েকজন স্টুডেন্ট আছে আরকি উল্টোপাল্টা কথা বলে। যাই হোক আমি তাদের কথায় কান দিই না। ঠিক আছে? ১০০ জনের মধ্যে অন্তত তোমরা ৯৫ জন তো আমার জন্য আছো, তাই না? আমার বন্ধু হিসাবে থাকো মানে তোমরা পড়ো, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। অসুবিধা নেই। কোনো অসুবিধা হলে দেখো 62 জানোই তো 6296053459 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবা। কেমন? রাখছি। জয় হিন্দ।